সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, এলাকার উন্নয়ন এবং মানুষের বিশ্বাস অর্জন, এই শব্দবন্ধগুলো যার নামের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, যিনি সংসদে আমাদের এই বীরভূম জেলার প্রতিনিধিত্ব করেছেন দাপটে। আবার সেই দাপটটা কোথাও গিয়ে মর্মস্পর্শী হয়ে উঠেছে যখন সাধারণ মানুষের পাশে তিনি হয়ে উঠেছেন আমাদের প্রিয় ডাক্তারবাবু। নমস্কার সকলকে, স্বাগত জানাচ্ছি 90.4 গীতাঞ্জলি রেডিওর আড্ডা সিরিজের আরও এক নতুন পর্বে, যেখানে আজকে আমাদের অতিথি না, আমরা যার অতিথি, মানে যার আতিথ্যে আমরা আছি, তিনি আমাদের খুব প্রিয় ডক্টর রামচন্দ্র ডোম মহাশয়। নমস্কার স্যার, কেমন আছেন স্যার? হ্যাঁ, ঠিকই আছি, মানে আপনাদের শুভেচ্ছায় মোটামুটি এখনও ঠিকই আছে। চলুন তাহলে শুনে নেওয়া যাক তার কাছ থেকে তার অভিজ্ঞতা, তার স্মৃতি, তার বিস্মৃতি, তার চিন্তা, যেখানে কথা হবে মানুষকে নিয়ে, যেখানে কথা হবে এলাকা নিয়ে আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। তাহলে শুরু করছি 90.4 গীতাঞ্জলি রেডিওতে আড্ডা, আর আমি আছি আপনাদের সঙ্গে শাগুফতা। স্যার, এই যে আপনার পথ চলা, এতটা জীবন আপনি রাজনীতির সঙ্গে যুক্ত, আপনার ছেলেবেলা যখন কেটেছিল, যখন ছোট থেকে বড় হচ্ছেন আস্তে আস্তে, কখনো ভেবেছিলেন যে এই পথে পা বাড়াবেন? ছেলেবেলা মানে যেদিন থেকে যাকে বলে জ্ঞান হয়েছে, দিব্যচক্ষু খুলেছে, স্কুলের গণ্ডির মধ্যে যখন ঢুকেছি, বিশেষ করে হাই স্কুলে ঢোকার পর, মোটামুটি মাঝারি ক্লাসে যখন উঠেছি, 8-9-এর স্টুডেন্ট, তখন দেশ রাজ্যের পরিস্থিতিটাও খুব উত্তাল ছিল। তখন একটা পরিবেশ তৈরি হয়েছিল আর কি, ছাত্র আন্দোলনের পরিবেশ আমাদের রাজ্যে, বিশেষ করে 70 দশক। তো 70 দশক মানে আমরা যখন 8-9-এর ছাত্র, তখন 73-74 সাল, 1973-74 সাল, এই সময়টা। তার আগে সারা রাজ্যে একটা মানে অতি বামপন্থী একটা সন্ত্রাসের কিছুটা পরিবেশ তৈরি হয়েছিল, যাকে নকশাল আন্দোলন বলা হয়, এবং ব্যক্তি হত্যা ইত্যাদি, খুনি, তারপরে পুলিশি, তাদের উপরে পুলিশি নির্যাতন। অনেক ভালো ছেলেমেয়েরাও বিভ্রান্ত হয়ে ওই আন্দোলনের সঙ্গে অনেকে যুক্ত হয়েছিলেন, মনে করেছিলেন যে সমাজ পরিবর্তনের এটা হচ্ছে হয়তো একটা পথ, কিন্তু সেটা যে ভুল পথ ছিল সেটা পরে প্রমাণিত হয়েছে। যাই হোক, কিন্তু আবেগ তো, বিপ্লবী আবেগ, এই বয়সে সঠিক পথ নির্দেশ না পেলে যখন হয়, যা হয় আর কি, তারা বিপদচালিত হয়ে যায় এবং অনেক মূল্যবান প্রাণ তারা নির্যাতিতা হয়েছে, জেলবন্দি হয়েছে, অনেকে পুলিশি নির্যাতনে অনেকের জীবন গেছে, পঙ্গু হয়ে গেছে, এরকম বহু ঘটনা আছে। তো সেই সব সাধারণভাবে এগুলো ছাত্র সমাজের একটা প্রতিক্রিয়া তৈরি করত। ছাত্র সমাজ একটু অন্যরকম আর কি। তো আমরা নিচের দিকে, মানে একটা হাই স্কুলের মাঝামাঝি আছি, 8-9-এর স্টুডেন্ট মানে মাঝারি। তো আমাদেরও তখন কিছুটা আমরা সিনিয়র হয়েছে, এবং শিক্ষকদের মধ্যেও এসব আলাপ আলোচনা হতো। তো যাই হোক, তাতে আমরা কিছুটা সামাজিকভাবে প্রভাবিত হতাম, অন্তত চেতনার দিক দিয়ে। তখন তো আর আমাদের রাজনীতি করার সময় নয়, কিন্তু চেতনার দিক দিয়ে শানিত হতাম যে বোধহয় এই সমাজটা খুব সবার জন্যে নয়, দূষিত সমাজ, অনেক বৈষম্য। তারপরে হচ্ছে যে বিশেষ করে এই যে মানুষের যা প্রয়োজন, খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান, এইসব চারিদিকে যা দেখি, কোথায় আছি আমরা, তো হয়তো কোনোভাবে ছিটকে এসে স্কুলে ঢুকেছি, কিন্তু আমাদেরও আবার, আমার পরিবারেরও অনেকে এখনও স্কুলে ঢুকতেই পারেনি। আমাদের সমাজ, পিছিয়ে থাকা সমাজ যারা আছে, তারা স্কুলের গণ্ডি অতিক্রম করে না। তাহলে এটা কেন? সবাই কি কপাল দোষে? এটা না, এটা বুঝতে শিখলাম যে কপাল দোষে নয়, এই সমাজ ব্যবস্থাটা এর জন্য দায়ী। তাহলে আজকে সেই সময়েও আমাদের অনেক কষ্ট করে স্কুলে পড়তে হয়েছে। মানে গ্রামের একটা স্কুল, তার পরিকাঠামোগতভাবে অনেক সীমাবদ্ধতা, তার মধ্যেও এই যে খাতা পেন্সিল কিনতে হবে, আর তখন তো বিদ্যুৎ ছিল না,
তখন আমাদের পড়াশোনা করতে হতো মানে হারিকেনের আলোতে। তার জন্য কী লাগতো? কেরোসিন লাগতো। তাহলে কেরোসিনের ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটাও দুর্লভ হয়ে যাচ্ছে। দাম বাজারে ব্ল্যাক মার্কেটিং হলে সেই চড়া দামে সেই কেরোসিন সংগ্রহ করতে হতো। গরিবের ঘরে সমস্যা বাড়ত। তাহলে স্বাভাবিকভাবেই প্রতি পদে পদে আমরা এই বাধা অন্তরায় আমরা মানে উপভোগ করেছি আর কি, উপলব্ধি করেছি। স্বাভাবিকভাবেই এগুলো কেন? এটা তো কারো ব্যক্তিগত কারো ইচ্ছের উপরে হচ্ছে না, রেশন ডিলারের ইচ্ছের উপরে হচ্ছে না, বা স্টেশনারি দোকানের মালিক তার ইচ্ছের উপরে হচ্ছে না। তখন থেকেই এটা বোঝার চেষ্টা করছি আমরা যে তাহলে এর পিছনে যে বৃহত্তর কারণ সেটা হচ্ছে এই সমাজ ব্যবস্থা, আমাদের যে আর্থিক ব্যবস্থা, সেটাই অন্তরায় আমাদের সবার শিক্ষা, সবার কাজ, সবার মুখে হাসি, সবার একটা মাথার উপরে আচ্ছাদন, সবার অন্তত পরনে একটু ভদ্রস্থ যাকে বলি জামা কাপড়, এগুলো তো অতিরিক্ত ইচ্ছা নয়, এগুলো তো ন্যূনতম চাহিদা। তাহলে সেগুলোর ব্যাপারে কেন হয় না? কেন হয় না? আমি প্রথম থেকেই এই চেতনাতে উদ্বুদ্ধ হয়েছিলাম যে সেটা কপাল দোষ নয়। ওই কপাল দোষ মানে অদৃষ্টবাদী যারা বিশ্বাস করে তারা তো মনে করে আমার কপালে নেই তাই হয় না, ওইখানেই শেষ হয়ে যায়। কিন্তু না, এটা কোনো কপাল দোষ নয়। অদৃষ্টবাদে বিশ্বাস ভাঙতে শুরু করেছে, এটি যুক্তি দিয়ে বোঝার কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে আমাদের শিক্ষক মহাশয়েরা অনেক আমাদের এ ব্যাপারে সচেতন করেছেন। শিক্ষকদের কাজ তো সচেতন করা, আমাকে বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী করা। সেই কাজটা সেইভাবে শিক্ষাটা পেয়েছি। তারপরে তো বিজ্ঞান শিখেছি বিজ্ঞানের ছাত্র হিসেবে আরও বেশি। প্রত্যেক ঘটনার পিছনে কার্যকারণ সম্পর্ক থাকে। হ্যাঁ, অচানক কোনো ঘটনা ঘটে না, তাই না? যে হঠাৎ করে বৃষ্টি হলো, হঠাৎ করে রোদ হলো, হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হলো। এই যে গতকালকে চন্দ্রগ্রহণ ছিল, এই হঠাৎ করে চাঁদ একের অন্ধকার হয়ে গেল কেন? এই সময় একসময় কুসংস্কার ছিল, অন্ধবিশ্বাস, এগুলোকে মনে করতো দৈব ইচ্ছাই হচ্ছে। কিন্তু এর পিছনে যে একটা জাগতিক কারণ আছে, প্রাকৃতিক কারণ আছে, এটা বিজ্ঞান, কার্যকারণ সম্পর্ক আছে। তাহলে তার থেকেই তখন থেকেই মনে হতো তাহলে প্রত্যেকটা ঘটনার পিছনে এই কার্যকারণ সম্পর্ক আছে। তাহলে আজকে আমাদের দুর্ভোগ, আমাদের অশিক্ষা, আমাদের কর্মহীনতা, আমাদের এই যে দারিদ্র্য, পশ্চাৎপদতার পিছনে কোনো একটা বিশেষ কারণ নয়, এটা একটা সামগ্রিক এই সমাজ ব্যবস্থাই হচ্ছে দায়ী। এবং তার থেকেই কিন্তু বলা যায় আমাদের সেই সমাজ চেতনা থেকেই একটা সদর্থক রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটেছে স্কুল স্টেজ থেকে। আর তখন রাজ্যে একটা উত্তাল ছাত্র আন্দোলনও তৈরি হয়েছিল। মূলত ওই কাগজ কালি কেরোসিন, অর্থাৎ সস্তায় কাগজ কালি কেরোসিন পেতে হবে ছাত্রদের, তা না হলে পড়াশোনা করবে কি করে? তো যাই হোক, এই আন্দোলনে সারা রাজ্য কিন্তু উত্তাল হয়েছিল। তখন আমরাও স্কুলের গণ্ডি পেরিয়ে সেই সব আন্দোলন, যেহেতু আমাদের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, সব ছাত্রছাত্রী স্কুলের গণ্ডি পেরিয়ে তখন রাস্তায় নেমে মিছিল করেছে, প্রশাসনের কাছে ধর্ণা দিয়েছে। এমনকি আমরা সিউড়িতে ডিএম অফিসে এসে সেখানেও আমরা বিক্ষোভ জানিয়েছি, হরতাল হয়েছে এই ব্যাপারে। এই যে একটা উত্তাল সারা রাজ্য হয়েছে, তখন থেকেই এই মিছিলে সামিল হওয়া এবং সরব হওয়ার যে অভ্যেসটা তৈরি হয়েছে। এবং বলা যায় আমার ছাত্র আন্দোলনের দীক্ষা হচ্ছে সেই 70 দশকেই স্কুলের চৌহদ্দির মধ্যেই, যখন আমি 8-9-এর ছাত্র, 73-74-এ, সেই সময় সেই ছাত্র আন্দোলন, বামপন্থী ছাত্র আন্দোলন, তাকে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, ভারতীয় ছাত্র ফেডারেশন, তার সদস্য হিসেবে তখন থেকেই আমি অন্তর্ভুক্ত হলাম। সেটা আমার পরবর্তীকালে উচ্চশিক্ষা ইত্যাদি, এমনকি মেডিকেল এডুকেশন, সেখানেও সেই রাজনীতি পরিসরেই আমি থেকেছি। সুতরাং এই পথ চলাটা শুরু হয়েছে স্কুল থেকে, এটা কোনো আকস্মিক ব্যাপার না।
তাহলে এই 70-এর দশকে ছাত্র আন্দোলন একটা পরিবেশ, তারপর থেকে একদম মানুষের মধ্যে আসা, সেখান থেকে এসএফআই থেকে একদম মূল ধারার যে রাজনীতি, এই পথটা হ্যাঁ, খুব কঠিন মূলধারা ছিল। রাজনীতি তো ঠিকই, এটা কঠিন ঠিক। আমি তো কখনো ভাবিনি যে সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করব, সেই ভাবনা নিয়ে কখনো আমি এগোইনি। কারণ এমন নয় যে আমার বাপ ঠাকুরদা ওই সংসদীয় রাজনীতি ছিলেন, নেতা ছিলেন, বা বিধায়ক হয়েছেন বা সাংসদ হয়েছেন, না। পঞ্চায়েত সদস্য হয়েছেন বা পঞ্চায়েত প্রধান হয়েছেন, অধ্যক্ষ, তখন অধ্যক্ষ বলা হতো, সে কখনো না। একসময় তো গরিবের ভোটাধিকারই ছিল না। আমি তো জানি যে পঞ্চায়েতের ট্যাক্স দিতে পারতো না গরিব, মানে দিনাদিন খাওয়ার ব্যাপার। পঞ্চায়েতের ট্যাক্স বাকি, ব্যাস, তাদের ভোটার লিস্টে নাম থাকে না, তাদের ভোটাধিকার থাকে না, এই অবস্থা ছিল তো। পঞ্চায়েতের ভোট হলেও সেখানে অংশগ্রহণ করতে পারতো না, লিমিটেড মানুষ ভোট দিত। সার্বজনীন ভোটাধিকার বলে ছিল না এসব। তো যাই হোক, তো সেই সব বিষয় ছিল, যার ফলে তাদের সেই সুযোগ ছিল না। পঞ্চায়েতে যে অংশগ্রহণমূলক যে একেবারে বিকেন্দ্রীকৃত গণতন্ত্র বলতে যা বোঝায়, পরবর্তীকালে পঞ্চায়েতি ব্যবস্থা বা এই যে পুরো সভার যে পৌরসভা, হ্যাঁ, এই সব যে বিকেন্দ্রীকৃত প্রশাসনিক ব্যবস্থা, তো এগুলোকে তো স্থানীয় সরকার বলা হয়। এগুলো মূলত ওই 70 দশকের শেষের দিক থেকেই, 78-79 থেকেই এগুলোর পথ চলা শুরু হয়ে গেছে। যাই হোক, তো সেই অর্থে পারিবারিক কোনো ইনস্টিংক্ট ছিল যে বাবা বা আমার পূর্বপুরুষরা কেউ এই লাইনে ছিলেন, তার জন্য আমার ওই লাইন, ব্যাপারটা না, সেসব ভাবনা মাথাতেই ছিল না। ইভেন সত্যি কথা বলতে আমি পড়াশোনাতে মোটামুটি ভালো ছাত্র ছিলাম, এটাই স্বীকৃতি, সেটাও গোবরে পদ্ম ফুল বলে মনে হয়। তো যাই হোক, তো সেখানে শিক্ষকদেরও অনেক শুভেচ্ছা পেয়েছি, স্নেহ পেয়েছি, না হলে তো হতে পারতাম না, ঠিক। তো তাদের পরিচর্যাতেই তো বড় হয়েছি। তো আমি লেখাপড়া শিখে হাই স্কুলে পাস করার পর কোথায় যাব, সেটাও আমার ধারণা ছিল না। যে তখন 11 সিস্টেম ছিল, হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারি পাস করার পরে আমি কী করব? বাবা তো এইসব হতো না, বাবারই রক্ষর ছিলেন, সুতরাং তার পরামর্শ দেওয়ারও কোনো ক্ষমতাই ছিল না। তো স্বাভাবিকভাবেই আমার একটা ধারণা ছিল যে 11-এর পরে কিছু একটা করতে হবে, জীবিকার সঙ্গে যুক্ত কিছু একটা করতে হবে, এই পর্যন্ত। বা জেনারেল কলেজে ভর্তি হতে হবে, কলেজে একটা গ্র্যাজুয়েট ইত্যাদি হয়ে যদি একটু অনার্স কোর্স করে যদি মাস্টারি চাকরি ফাকরি এইসব, বা কেরানির চাকরি একটা কিছু করতে হবে, এটাই তো লক্ষ্য, আর তো কিছু নেই। কিন্তু আমাকে ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে, এই ভাবনা আমার জীবনে কখনো মাথাতে ছিল না। থাকাটা অস্বাভাবিক, কিন্তু এই স্বপ্ন দেখিয়েছিলেন মাস্টারমশাই। যে আমার যিনি প্রিয় শিক্ষক ছিলেন, তিনি অঙ্কের টিচার ছিলেন, খুবই শ্রদ্ধাভাজন শিক্ষক, তিনি আমার পিতৃতুল্য এবং আমার দ্বিতীয় পিতা বলেই তাকে আমি মানতাম। তার গাইডেন্স ছাড়া কখনো আমি সঠিক পথেও যেতে পারতাম না। তিনি আমার একদিকে শিক্ষাগুরু, আমার রাজনীতিরও গুরু, আবার পথপ্রদর্শক। সবসময় মানে অভিভাবকের মতো পরামর্শ দিয়েছেন। তো তিনিই ঠিক করেছেন, আমার রেজাল্ট ইত্যাদি দেখেছেন, আমাকে স্কুলে ইভ্যালুয়েশন তো প্রতি বছরই তো হয়, এসব মিলিয়ে তার পর্যবেক্ষণ ছিল যে না, তোমাকে মেডিকেলে যেতে হবে, ইউ আর ভেরি মাচ ফিট ফর দ্যাট মানে ফ্যাকাল্টি। ঠিক আছে, তো তিনিই ঠিক করেছিলেন। এবং হায়ার সেকেন্ডারি পাস করার আগে পরীক্ষা দিয়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হতো তখন। তো সেই সব অ্যারেঞ্জমেন্ট, কোথায় কী করতে হয়, ফর্ম কীভাবে পাওয়া যায়, তখন তো এইসব ছিল না। এসব থেকে বাড়ি থেকে বোঝা যাবে, অনলাইন ওয়েবসাইট ইত্যাদি এসব কারবার ছিল না। সুতরাং সেই যুগে ওনারাই ছিলেন আমাদের মানে এইসব বিষয়ে ইনফরমেশন সোর্স, গাইডেন্স সোর্স, তারাই পরামর্শ দিয়েছেন। তাহলে
কোথায় ফর্ম পাওয়া যাবে, কী করতে হবে, কী করণীয়, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, সবটাই ব্যবস্থা করেছেন। ওনারই কোনো ছাত্রকে দায়িত্ব দেয়, এই তুমি ফর্মটা কালেক্ট করো, হ্যাঁ, তারপরে তার জন্য যে সার্টিফিকেট দরকার, আমি যেহেতু তফসিল সম্প্রদায়ভুক্ত একজন ছাত্র, তাহলে আমার কিছু প্রিভিলেজ আছে, সেই প্রিভিলেজের জন্য আমাকে সার্টিফিকেট পেতে হবে, সার্টিফিকেট নেই। মেডিকেলে অ্যাডমিশনের জন্য আমি যখন পরীক্ষা দেবো, পরীক্ষাতে বসতে গেলেই ওই সার্টিফিকেট লাগবে, দ্রুততার সঙ্গে সেই সার্টিফিকেশনের ব্যবস্থা, তার ফর্ম ফিল আপ করা ইত্যাদি, সার্টিফিকেট বিডিওর কাছে নিয়ে যাওয়া ইত্যাদি সব ব্যাপারে এই যে সাহায্য সহযোগিতাগুলো, প্রপার গাইডেন্স, প্রপার টাইমে, এইটা হলো অত্যন্ত মানে কি অপরিহার্য যে বিষয় যা করেছেন, অবিস্মরণীয়। আমার কাছে অবিস্মরণীয় যে মনীষীতুল্য যে কাজ তা এগুলো করে গেছে, এবং সেটার জন্য দ্রুততার সঙ্গে তার ব্যবস্থা, কিছু সহৃদয় এই ধরনের প্রশাসকও ছিলেন, তো থাকেন, সবাই তো আর ওই তথাকথিত আমলাতন্ত্রের বশবর্তী না, তারাও এই মানবিক দৃষ্টিতে যত দ্রুততার সঙ্গে এই কাজ করা যায় করে দিয়ে 1 মাসের মধ্যে সার্টিফিকেট বের করে দিয়েছেন। 1 মাসও লাগেনি, আমার তো মনে হয় যে 10-15 দিনের মধ্যেই বের করে দিয়েছেন। হ্যাঁ, এখানে এসে এডিএম ছিলেন, এডিএম এক নন বেঙ্গলি ভদ্রলোক, তিনিও সহানুভূতি দেখিয়েছিলেন, এবং খুব তাদের ওনাদের স্বাক্ষর লাগতো, তা নাহলে সার্টিফিকেশন হতো না। এসব করে হলো, ফর্ম ফিল আপ হলো, পরীক্ষা দিতে গেলাম, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আমার সিট পড়েছিল দুর্গাপুর RE কলেজ। তখন জয়েন্ট মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল একসঙ্গে, দুটোই অ্যাপ্লাই করেছি। কিন্তু আমার যেহেতু ফ্যাকাল্টি হচ্ছে মেডিকেল ফ্যাকাল্টি, আমার ওই ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড ছিল না। পাস করেছিলাম, কিন্তু ওটাতে চান্স পাই, কিন্তু মেডিকেলে চান্স পেয়ে গেলাম। তখনই কী করবো, আমি মেডিকেলে চান্স তো পেলাম, কিন্তু এখন পড়তে গেলে খরচা আছে, কী করে হবে। আমি হয়তো একটু স্টাইপেন্ড টাইপেন্ড পাবো, যেহেতু তফসিল সম্প্রদায়ভুক্ত একজন ছাত্র, মেরিটোরিয়াস স্টুডেন্ট হিসেবে সেটা পাওয়া যেত। সেই স্টাইপেন্ড দিয়ে তো আর সব হবে না। তো মেডিকেল পড়ার যে খরচা, স্বাভাবিকভাবেই এই চিন্তায় আমার বাবা তো যখন শুনলো, সে তো একদিকে যেমন অবাক হয়েছে, আবার আরেকদিকে খুব বিপর্যস্ত হয়েছে, যে বাবা ওইসব কি কোনো লাভ নেই, শেষে হবে না, তখন আবার ছেড়ে পালিয়ে আসতে হবে, তখন না ঘরকা না ঘাটকা। তার থেকে বাবা এখানে আবার কিছু মানুষ তো থাকতো, তারা আবার এই ধরনের আপাত নেতিবাচক পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করতেন, সেটা অন্য কারণ ছিল। তো যাই হোক, সেরকমও আছে, তারা তথাকথিত সমানুধ্যায়ী। হবে না বাবা, ওইসব আবার ছেড়ে পালিয়ে আসতে হবে, প্রচুর খরচ ইত্যাদি। তো স্বাভাবিকভাবে এটা আমাদের কাছে দুর্গম রাস্তা, দুর্গম রাস্তায় তো ঝুঁকি থাকে, সেই ঝুঁকি নিয়ে যাবে স্বাভাবিক। কিন্তু আমার শিক্ষক মহাশয়েরা ছিল, বন্ধুবান্ধব ছিল, আমার শিক্ষক মহাশয় এই ব্যাপারে খুব মানে জেদি ছিলেন, না তোমাকে আমরা আছি পেছনে। এই যে ভূমিকা, আমি জানি না আজকের দিনে সেই শিক্ষকরা সেইভাবে কতটা ভূমিকা পালন করেন, কেউ করেন না আমি তা বলছি না, কিন্তু আমি যা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ওই জিনিস হচ্ছে ব্যতিক্রম, সত্যিই ব্যতিক্রম যা পেয়েছি ওদের কাছ থেকে। তারপরে তো মেডিকেলে গেলাম, মানে সেখানে প্রাথমিকভাবে যাওয়া আসা খরচা থেকে শুরু করে, তখন মাস্টারমশাইদের মাইনেও খুব সামান্য, তৎসত্ত্বেও তারা কিন্তু নিজেরাই ব্যবস্থা করে আমার জামা কাপড় কেনার ব্যবস্থা করে দিয়েছেন, যেগুলো মিনিমাম লাগে আর কি। হ্যাঁ, সে তো স্কুলে, গ্রামের স্কুলে পড়ার জন্য তো অত শত লাগে না, পায়ে চপ্পলও লাগতো না, আমরা নগ্নপদ। হ্যাঁ, এবারে চপ্পলও লাগবে, এটা এমনি এটা হাফ প্যান্ট পরে, হাফ শার্ট পরে স্কুলে এসছি, কিন্তু ওখানে তো তা হবে না, এটা প্যান্ট শার্ট চাই, এসব ব্যবস্থা করেছেন। তো সেসব নিয়েই পরীক্ষা দেওয়ার পরে যখন চান্স পেলাম, কলকাতার NRS মেডিকেল কলেজে আমার, সেখানে আমার রেজিস্ট্রেশন হল। সেসবও ব্যবস্থা কলকাতা তো আমি কোনোদিন যাইনি, আমাদের পরিবারেরও কেউ সেখানে কোনো দিন
কলকাতায় যাওয়ার কথা ভাবেনি, প্রয়োজনও হয়নি। কারণ আমাদের পরিসর বড় জোর সদর সিউড়ি, সে বাজার হোক, চিকিৎসা ক্ষেত্র হোক, এইসবের বড় জোর সিউড়ি আসাও উচিত। এই পর্যন্ত আমাদের দৌড়, অর্থাৎ যাকে বলে মোল্লার দৌড়, আমাদের মসজিদ পর্যন্ত। সেই জায়গায় ছাড়িয়ে যেতে হবে আমাকে কলকাতা, গঙ্গা পেরিয়ে। এটা তো তখন তার ওই ম্যাপে দেখতাম কলকাতা পশ্চিমবাংলার রাজধানী, গঙ্গা ভাগীরথী পেরিয়ে যেতে হয়, এটা জানা ছিল। কিন্তু বাস্তব তো দেখিনি। ছাত্র জীবনে যখন হ্যাঁ দু একটা প্রোগ্রামে গেছি, কলকাতার জমায়েতে সেসব গেছি, তখন একসঙ্গে দল মিলে সব যেতাম। তো সেই যে কলকাতা যেতে হবে, কোথায় থাকতে হবে, সেখানেও তো ভর্তি হওয়ার সময় যে প্রক্রিয়া, সেখানে মেডিকেল টেস্ট ইত্যাদি, মানে ফিজিক্যাল মেডিকেল টেস্ট হয়, এসবগুলোর সময় লাগে। তো সেই সব করতে গেলেও তো সেখানে থাকারও জায়গা চাই। তো এমনই আনুকূল্য পেয়েছি, আমার শিক্ষক তাঁর আত্মীয়র বাড়িতে রেখে হ্যাঁ সেখানে থাকার ব্যবস্থা করা, খাওয়ার ব্যবস্থা করা, আর সঙ্গে তাঁর এক আমার সিনিয়র এক দাদা, প্রিয় ছাত্র, তাকে আমার সঙ্গে মানে অন্যতম গাইড হিসেবে পাঠিয়েছেন, তুমি সঙ্গে নিয়ে যাবে সব তোমার, এই যে ব্যবস্থা। তো আমার বাবা গাঁয়ের তো গেঁয়ো কৃষক, সে তাকেও সঙ্গে করে নিয়ে যেতে হয়েছে, অভিভাবক চাই। কিন্তু মানে ভাবতে পারতেন না কখনো যে কলকাতায় যেতে হবে। যাই হোক, তাকে নিয়ে গেলাম, সেখানে থাকলে তারপরে ভর্তির প্রক্রিয়া হলো, ইত্যাদি করে সেই পর্ব শেষ করে ফিরলাম। তারপরে ক্লাস শুরু হবে। ক্লাস মানে আমাদের তখন প্রথমেই মেডিকেল কলেজে ক্লাস হতো না, 1 বছর আমাদের একটা এই ছিল, ব্রিজ কোর্স ছিল, প্রি মেডিকেল কোর্স বলা হতো। কারণ যেহেতু 11 সিস্টেম ছিল তো, আর অল ইন্ডিয়া প্যারিটি ছিল তখন +2, কিন্তু আমাদের যেহেতু অল 11 সিস্টেম, আমরা ছিলাম শেষ ব্যাচ, একাদশ হায়ার সেকেন্ডারি শেষ ব্যাচ। তারপরেই শুরু হলো 11-12 আমাদের পরেই। কিন্তু আমাদের ওই 1 বছরের +2 প্যারিটির জন্য আমাদের আবার 1 বছরের প্রি মেডিকেল কোর্স পড়তে হতো। সেটা আবার ওখানে জেনারেল কলেজেই 1 বছর আমাদের পড়তে হয়েছে। সে প্রি মেডিকেল কোর্সে ভর্তি এলাম, কিন্তু ওই 1 বছর সেখানে ডে স্কলার হিসেবে যাতায়াত করতে হবে। তো কোথায় থাকবো, সেই থাকার ব্যবস্থা, সেগুলো সব আমাদের সংগঠন SFI রাজ্য স্তরে সেই ব্যবস্থা করেছেন। তাদের দপ্তরেই মানে বেশ কিছুদিন সেখানে থাকার ব্যবস্থা করেছেন, সেখান থেকেই ক্লাস করতে যেতাম। কিন্তু একটা ছোটো অফিস দপ্তর, সেখানে দিনের বেলায় অফিসে ছাত্র সংগঠনের অফিস চলে, পরবর্তীকালে রাত্রিবেলা ফাঁকা হলে আমরা সেখানে ঘুমোতে যাই। আর সেখানে একটা লাইব্রেরি ছিল নিচে, সেই লাইব্রেরিতে বসে পড়াশোনা করতাম দিনের বেলা ক্লাস করে আসার পর। এইভাবে চলেছে বেশ কিছুদিন। তারপরে এখানে সেখানে করে একটা আমাদের শিডিউল কাস্ট ছাত্রদের জন্য থাকার একটা হোস্টেল আছে কলকাতায়, নির্মলচন্দ্র স্ট্রিটে, স্টেট লেভেল একটা হোস্টেল। তো সেখানে চান্স পাওয়া সহজে হয় না, কারণ সিট তো লিমিটেড। আর ওটা মেডিকেলের জন্য নয়, ওটা হচ্ছে জেনারেল স্ট্রিমের ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, ওটা যারা তফসিল সম্প্রদায়ভুক্ত ছাত্রীরা আসতো না। তো সেখানেও কিছুদিন থেকেছি অ্যাডজাস্টমেন্ট করে। তারপরে শেষের দিকে আমার যখন প্রায় 6 মাস এভাবে কাটলো, তারপরে এটা আমাদেরই ওখান থেকে আমাদের এক বন্ধুস্থানীয় আমার কমরেডও, তিনি ওই লাইব্রেরির ছিলেন, মুজাফফর আহমেদ পাঠাগার, সেই পাঠাগারের তিনি লাইব্রেরিয়ান। তো তাঁদের যে পাড়াটা ওই লেক টাউনের কাছে পাতিপুকুর, সেটা একটা বস্তি এলাকা, সেখানে থাকতো। তো সেইখানেই বললো তাহলে চলো আমাদের পাড়ায় থাকবে, একটা ব্যবস্থা করবো। ওখানে একটা ঘরে, ওই বস্তি মানে কি, ঘর মানে তখন সেটা কোনো পাকা বাড়ি না, বস্তি এলাকায় যে বাড়ি হয় বেড়ার বাড়ি, বেড়া দিয়ে 1 কামরার একটা ঘর, টালি দিয়ে ছাওয়ানো, বাস সেই ঘরটা
সেই সময়ে ভাড়া ছিল 25 টাকা মাসে। তো আমরা দুজন থাকতাম, মানে আমি ছাত্র একজন, আর আমার সঙ্গে এক ভদ্রলোক কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, মানে এখানকার মোহাম্মদ বাজারের ওদের যে ফ্যাক্টরি, সেখান থেকে ওকে ট্রান্সফার করেছিল কলকাতা হেড ওদের, মানে ওখান অফিসে, কলকাতা অফিস ওদের হচ্ছে ম্যানেজারিয়াল এই মার্কেটিং। তো স্বাভাবিকভাবে ওনারও থাকার দরকার, তো সেই জন্য তখন উনি আর আমি মিলে ওইখানে থাকতাম দুজনে। তাকে আমরা মামা বলতাম, মামা ভাগ্নে থাকতাম। ওই নিজেরাই রান্না করে খেতাম। আমি কলেজ চলে যেতাম, উনি আপনার অফিসে চলে যেতাম। এইভাবে 1 বছর ছিলাম সেই পাতিপুকুর। সেটাও একটা আমার জীবনের স্মৃতি। তো খুবই ভালো লেগেছে। ওই বস্তিবাসী মানুষ, তারা খুবই ভালোবাসতেন, হ্যাঁ, ছেলের মতোই ভালোবাসতেন। ওই যে বাড়িতে ছিলাম তার পাশের প্রতিবেশীরা, তারা কেউ কাকিমা, কেউ মাসিমা, হ্যাঁ জেঠিমাই বলেই সম্পর্ক হয়েছে। রান্না পর্যন্ত তাদের আমাদের দিতেন, এত সুন্দর সব সুস্বাদু রান্না, বলে না যে ওপার বাংলার মায়েদের হাতের রান্না হচ্ছে অমৃত, ঠিকই সেসব দেখেছি। খুব সাধারণ জিনিসের যে মানে উপাদানগুলো যে রান্না করতেন, সেই রান্নার সত্যিই খুব সুস্বাদু, এত ভ্যারাইটিস সব করতেন, সাধারণ মানের, সেগুলো যে খুব দুর্মূল্য তা নয়। আর তাদেরও খুব আর্থিক অবস্থা তা ছিল না যে খুব ভালো মানে রাজভোগ খাওয়ার অবস্থা তাদের ছিল। তো এই পরিবেশে থেকে তাদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি। এটা আমার জীবনে একটা বড় শিক্ষা। ওই মানুষগুলোর যে কর্মক্ষমতা, তাদের যে মানে দুঃখ যন্ত্রণা সব কিছুর মধ্যে, কারণ তারা এসছে ওপার বাংলা ভাগ হয়েছে, দেশ ভাগের পর উৎখাত হয়ে সেই সব উদ্বাস্তু মানুষ হিসেবে ছিন্নমূল হয়ে এসছে। তারপরে সারা দেশের বিভিন্ন প্রান্তে তারা এই অস্থায়ী সব কলোনির মধ্যে বাস করেছে, কত অসুবিধার মধ্যে। তো সেটা একটা নিম্ন জলাভূমির মতো আর কি, বানে ডুবে গিয়েছিল, 78-এর বানে সেটা ডুবেও গিয়েছিল সেই বস্তি, সেটাও আমি জানি। তো সেই রকম তাদের জীবনের যে জীবন চর্চা, খুব কঠোর অনুশীলন, তাদের কঠোর জীবনযাপন এবং পরিশ্রমী মানুষ তারা, একেবারে ছেলেমেয়ে থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত কিছু না কিছু করছেন বাঁচার জন্য যা দরকার। তো এটা হচ্ছে আমার জীবনের এগুলো শিক্ষা কাজে লেগেছে। তারপরে তো ওখানে 1 বছর থাকার পরে আমার যখন প্রি মেডিকেল আমার এন্ট্রান্স এই টেস্ট ফাইনাল হয়ে গেল, তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম মেডিকেল কলেজে। তা আমার তো NRS মেডিকেল কলেজে ভর্তি, তারপরে কলেজ হোস্টেলে কেটেছে। সেই গিয়েছি 76 সালে হায়ার সেকেন্ডারি দেওয়ার পর ক্লাস ব্যাচ প্রি মেডিকেলে ভর্তি হয়েছি, কমপ্লিট হলো 78-এ। তারপরে 78-79 বর্ষে যে মেডিকেলের শিক্ষাবর্ষ, সেখান থেকে আমার ফার্স্ট ইয়ারে। তারপর থেকে তো আউট হলাম 83 আমার ফাইনাল ইয়ার MBBS। তারপরে আমার 2 বছরের প্রবেশন, 1 বছরের ইন্টার্নশিপ, 1 বছরের হাউস স্টাফশিপ, এই 2 বছর করে প্রবেশন পিরিয়ড শেষ করে 86-এ আমি মেডিকেল কলেজ ছেড়েছি। কিন্তু তখন আমি যে সাবজেক্ট নিয়ে প্রবেশন করেছিলাম সেটা ভালো অর্থোপেডিক সার্জারি, হাউস মানে আমার 1 বছরের স্পেশাল ট্রেনিং ছিল অর্থোপেডিক্সে। কিন্তু ভেবেছিলাম মাস্টার ডিগ্রিটা করবো ওখানে থেকে, কিন্তু বাস্তবতা ছিল না, আমাকে মানে একটা জব করতেই, চাকরি করতেই হবে। তখন একটা মানে অলরেডি রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে 77 সালে। সেই সময় থেকেই আর আমার শেষ হলো 86-এ। ছাত্র আন্দোলন তো সেখানেই যুক্ত ছিলাম, স্কুল থেকে শুরু যাত্রা। মেডিকেল কলেজেও ছাত্র আন্দোলনের তখন
সামনের সারির নেত্রী হিসেবেই কাজ করেছি, সংগঠক হিসেবে কাজ করেছি এবং কলকাতা কেন্দ্রিক আমাদের বিভিন্ন কলেজ, মেডিকেল কলেজগুলো ছাত্রদের সংগঠিত করার জন্য আমাদের যে সাধারণ প্ল্যাটফর্ম ছিল, সেই প্ল্যাটফর্ম আমরা তৈরি করে মেডিকেল একটা আলাদা স্টুডেন্টসদের অর্গানাইজ করার জন্য যে লোকাল কমিটি করে, তখন 4টে মেডিকেল কলেজ কলকাতায়, মেডিকেল কলেজ, নীলরতন সরকার মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, আরজি কর মেডিকেল কলেজ, এই 4টে মেডিকেল কলেজ, এই ছাত্রছাত্রীদের নিয়ে আমরা জাস্ট এসএফআই সংগঠন তৈরি করার চেষ্টা করেছি। সামনে থেকে আমার আরও সব অন্য সাথীরা ছিল, তাদের সঙ্গে ফ্রন্ট র্যাঙ্কিং সংগঠক হিসেবে আমিও কাজ করেছি। তবে এইগুলোর মধ্যে আবার আমাদের কলেজটা ছিল, এখানে সমর্থনের ভিত ছিল অনেক প্রশস্ত, যার ফলে সেই সুবিধা আমাদের ছিল। স্টুডেন্টস ইউনিয়নে নির্বাচিত হয়ে কর্মকর্তার দায়িত্বও পালন করেছি, মানে সহযোগী কর্মকর্তা এইসব করেছি, আর সংগঠক হিসেবে। তারপরে তো জেলায় চলে এলাম 86-এর শেষের দিকে কাজ নিয়ে। তখন একটা অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট, স্টেট গভর্নমেন্ট একটা অ্যাডহক অ্যাপয়েন্টমেন্টের বিজ্ঞাপন দিয়েছিল যে ডাক্তার ছিল না অনেক জায়গাতে, ফাঁকা, হেলথ সেন্টারগুলো ফাঁকা, তো সেগুলো ইমিডিয়েট পূরণ করার জন্য একটা অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট, মানে এটাকে জরুরি ভিত্তিতে করেছে। তাতে প্রায় কয়েকশো হেলথ সেন্টারের ডাক্তার, যেগুলো একদম রিমোট হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, সেগুলো সেই লটেই অ্যাপ্লাই করেছিলাম এবং সিলেক্টেড। তখন মেডিকেল হিসেবে, অফিসার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিল, তখন অস্থায়ী অ্যাপয়েন্টমেন্ট বলতো, সেটা আবার থ্রু পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সেটা রেগুলারাইজ করতে হতো। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার জেলাতেই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সেটা দিয়েছিল খুবই জটিল ঝঞ্ঝাট এলাকা, ঝঞ্ঝাট সংকুল এলাকা ছিল সেই গ্রাম, মারগ্রাম। আমাদের জেলার সব থেকে যার বদনাম ছিল এই গ্রামটার তখন, মারগ্রাম। এবং সেই মারগ্রাম গ্রাম হিসেবে আমাদের শোনা যায় এশিয়া মহাদেশে সব থেকে বড় গ্রাম হচ্ছে মারগ্রাম, রেকর্ডে এত বড় গ্রাম। এবং মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম, প্রায় 85 to 90% ছিল মুসলিম সংখ্যালঘু মানুষ। আবার অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষও ছিলেন সেখানে, মূলত শ্রমজীবী, তন্তুবাই সম্প্রদায়, তফসিল সম্প্রদায়, এইসব মানুষরা ছিলেন, পাশাপাশি থাকতেন। আমি দেখেছি ওদের মধ্যে সৌহার্দ্য দেখেছি, যে কোনো রকমের যে আজকাল সব যা ঘটনা ঘটছে সব না, একসঙ্গে সব, ওরাও নিজেদের ধর্মাচরণ করতো, একসঙ্গে মিলেমিশে এরাও করতো। ঈদ, তারপরে মহরম, ওদিকে দুর্গা পুজো, কালী পুজো, এসবে নিয়ে কোনো দিন সংঘাতের কথা বা বিদ্বেষের কথা শুনিনি। আমি মারগ্রামে 2 বছর ছিলাম মেডিকেল অফিসার হিসেবে, বেশি দিন ওখানে থাকতে হয়নি, যদিও আমি সার্ভিস করেছি মাত্র 3 বছর। 2 বছর ওখানেই ছিলাম মেডিকেল অফিসার হিসেবে। এবং মেডিকেল হিসেবে ওখানে আবার থাকতে হতো, মানে ওখানে ইনডোর সার্ভিস ছিল, 10 বেড, আর একজন ডাক্তার থাকতো, কোয়ার্টারে থাকতো। সপ্তাহে হয়তো একদিন বাড়ি আসতাম, কিন্তু ওখানে কোয়ার্টারেই থাকতো। এটা বাড়তির সুবিধা, 24 ঘন্টা মানুষ পেত। আর আমার এই সার্ভিসটা যেহেতু আমি আমার কর্তব্যবোধ বলে মনে করতাম, আমার কোনো বিরক্তি ছিল না। সেদিন রাত মানুষ যখনই যার কোনো সমস্যা হয়েছে, কোয়ার্টারে আছি, ডাক্তার অ্যাটেন্ড করতাম, যেটা ওখানে ম্যানেজ করা সম্ভব সেটা ম্যানেজ করতাম, যেটা করা সম্ভব নয় পরামর্শ দিয়ে তাকে রামপুরহাট পাঠানো, তার ব্যবস্থা করা, সব। তখনও বিদ্যুৎ ছিল না,
আমি যখন জয়েন করি তখনও পর্যন্ত হসপিটালে মানে ইলেকট্রিফাইড না, কোয়ার্টারেও আলো ছিল না, সেখানেও জল বিদ্যুৎ এই টিউবওয়েলের জল, আর মানে কোয়ার্টারের মধ্যে আমাকে ওই কেরোসিন দিয়েই আলো জ্বালাতে হতো, হারিকেন আর রান্না করেই খেতাম নিজে, সুতরাং স্টোভ কেরোস্টোভ এই তো ছিল অ্যারেঞ্জমেন্ট, তখন রান্নার গ্যাস তো ছিল না। এনিওয়ে সেই জীবনও আমার কাছে খুবই মানে মনে হয় এটা একটা বড়, আমি এগুলোকে আদর্শ হিসেবেই গ্রহণ করেছি যে নিজের স্বনির্ভর থাকা, সবটাই করা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত যা করা বলে আর কি, কোনোটাই আমার কাছে আটকাত না। করে এসেছি, তাতে আনন্দ পেতাম। আর মানুষ, স্টাফেরা খুবই কর্ডিয়াল ছিল, আমাদের একটা সামাজিক সম্পর্ক ছিল এরকম, মানে মাস্টার আর কি বলে মজদুর এই সম্পর্ক আমাদের ছিল না। মানে আমি মেডিকেল অফিসার ইনচার্জ, মানে অন্য স্টাফেরা আমার অধস্তন, সাবঅর্ডিনেট, এই ভাবনা নিয়ে আমরা চলতাম। সেইভাবে এই কোঅপারেশনটা খুব ক্লোজ ছিল। এই গ্রামের মানুষও আমি অন্তত মনে করি অনেক বেশি আস্থা পেয়েছিল এই কারণে যে থাকতাম, এইটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে যে চিকিৎসার খরচ সরকারি ব্যবস্থায় যা আছে সেটা যেমন যতটা পারা যায় নিশ্চিত করা। আমি নিজে আমাদের ওষুধপত্র ইত্যাদি যা সাপ্লাই হতো সেই মেডিকেল অফিসে আমি নিজে এখানে এসে জেলা কেন্দ্রে সেখান থেকে পেটি করে ওষুধ মাথায় করে নিয়ে বাসে করে পৌঁছেছি হেলথ সেন্টারে। আমার কোনো আড়ষ্টতা ছিল না, তখন এইসব করতাম, কারণ মানুষের প্রয়োজন। সেটা ওই ট্রান্সপোর্ট আসবে কবে, হ্যাঁ একদিনের জন্য কোনো মানুষের ওষুধের অসুবিধা হবে এটা যেন না, এসব করেছি সেই কমিটমেন্টে। তারপর দ্বিতীয় হলো যে অনেক মানুষকে হাসপাতাল থেকে যেটা আমার নেই সেটা প্রেসক্রিপশন করতে হয় বাইরে কেনার জন্য। আর ওইসব এলাকার মানুষ এত দারিদ্রপীড়িত যে কিছু মানুষের হাতে কিছু পয়সা আছে, তারা একটু সমৃদ্ধ ঠিকই, কিন্তু ওর সাথে হ্যান্ডফুল, মানে শতকরা 5 ভাগও না, 95 ভাগ মানুষই হচ্ছে শ্রমজীবী, কৃষক, মাঠে ক্ষেত মজুর, দিন মজুর, এসব কায়িক পরিশ্রম করে তাদের চলে, সেখানে কত আর ইনকাম। এইসবগুলো মাথাতে রেখেই আমাদের চিকিৎসার পরামর্শ দিতে হচ্ছে, কিন্তু তো আমরা সেভাবে শিখেছি আর কি। ওষুধের দোকানগুলোর প্রসপারিটি হবে, তাদের ভালো ব্যবসা চলুক, সেটা অন্তত আমার অবজেক্টিভ ছিল না। যার ফলে আমি কখনো অপ্রয়োজনীয় ওষুধ কাউকে কিনতে শেখাইনি, যেটা মিনিমাম দরকার সেটাই। তাতে ওষুধের দোকানওয়ালারা খুব রুষ্ট হতো, কারণ তাদের বেচাকেনা কমে গিয়েছিল। অনেকে দুঃখ প্রকাশ করতো যে ডাক্তারবাবু আপনি আমাদের ব্যবসা খতম করে দিচ্ছেন। বলে কেন, আমি কি করলাম? এই ওষুধপত্র একটু লিখবেন তো, আমরা তো এই করেই জীবিকা নির্বাহ করি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের শিক্ষাটা তো মেডিকেল এথিক্সে যা শিখিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না, যে প্রয়োজনের অতিরিক্ত ওষুধ লেখার কোনো দরকার নেই, আমি লিখতে পারি না, এটা আনএথিক্যাল। আমি যে ওষুধটা 10 টাকায় পাওয়া যাবে সেটা আমি 50 টাকার পেটেন্ট খাওয়াতে পারি না। এটা আয়রন ট্যাবলেট দিয়ে যার সমস্যার সমাধান হবে, যেটা আমার সাপ্লাই আছে, আমি কেন তাকে আয়রন টনিক খেতে বলবো? কোথাও কারো দরকার হলে ক্বচিৎ সেটা বলতে পারি, কিন্তু যেটা আছে, যেটা দিয়ে কাজ হবে আমি জানি, তাহলে তার সেটাকে বাধিয়ে কেন আমি তাকে ওখানে পাঠাবো বলবো? এসব যুক্তি বলতো হ্যাঁ ঠিকই, কিন্তু কী করবো, আমাদের ব্যবসা মার খেয়ে গেল, এইসব ছিল আর কি। যাই হোক, মানুষ কিন্তু বুঝতো, তার তাৎপর্য বুঝেছে। প্রথম দিকে হয়তো অনেকে মনে করতে রাখতো লেখে না টেখে না ইত্যাদি, পরে বুঝেছে।
তাহলে এই যে এথিক্স, এই যে কমিটমেন্ট, এই দুটো শব্দবন্ধ থেকেই আমার একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে আপনাকে। একজন আদর্শ নেতা আপনি কি মনে করেন? আদর্শ নেতা শোনেন, আদর্শ নেতা বলতে এরকম কোনো মডেল আছে এটা না। আদর্শ নেতার প্রথম কথাটা হচ্ছে যে তার যে কথাটা আমি মনে করি যে আমার রাজনৈতিক যে মতাদর্শ, আমি যে রাজনীতি চর্চা করি, সে মানে বলা যায় ছাত্রজীবন থেকেই করে এসেছি, স্কুল ছাত্রজীবন থেকে। সেই আদর্শবোধটা হচ্ছে মানবিক আদর্শবোধ, মানবিক মূল্যবোধ। আর ওই তো প্রথমেই বলেছি যে বিজ্ঞান মনস্কতা যুক্তিবাদকে দিয়েই সব কিছু বিচার করতে হবে। কার্যকারণ সম্পর্ক ছাড়া কোনো ঘটনা পৃথিবীতে ঘটে না। তাহলে এই ব্যাপারটা যদি মাথায় থাকে আর এইগুলো যদি আমার জীবনবোধের সঙ্গে যুক্ত থাকে, তাহলে একটা সদর্থক মতাদর্শ, সামাজিক দায়বদ্ধতা, একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, স্বচ্ছ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি চাই, একটা মানবিক মূল্যবোধ চাই। আর বিজ্ঞান মনস্কতা যুক্তিবাদের উপরে প্রতিষ্ঠিত হবে সেই মতাদর্শ। এই আচরণ করে যারা পথ চলেছেন, আমার কাছে তারাই হচ্ছেন আদর্শ মানুষ। সে রাজনীতির নেতা নাও হতে পারে, সমাজের অনেক ক্ষেত্রেই আদর্শ মানুষ আছেন, বিভিন্ন ক্ষেত্র তারা অবদান রেখেছেন, তার ক্ষেত্রভিত্তিক অবদান। তো তারা আদর্শ না, নিশ্চয়ই এরকম আদর্শ শিক্ষক, আদর্শ চিকিৎসক, আদর্শ অধ্যাপক, আদর্শ আইনজীবী, হ্যাঁ, আদর্শ সমাজকর্মী আছেন অনেকেই। তো তার সঙ্গে রাজনীতিটাও একটা হচ্ছে ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রেও যারা আদর্শ ভূমিকা পালন করেছেন তারাই আমার কাছে আদর্শ, যারা সুনির্দিষ্ট একটা সদর্থক মতাদর্শের উপরে দাঁড়িয়ে যুক্তিবাদ এবং বিজ্ঞান মনস্কতা নিয়ে মানুষের কাজ করার জন্য যারা নিবেদিত প্রাণ, নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে যারা, যাকে বলে পরার্থপরতা। পরার্থপরতার ব্যাপারটা তো থিওরিটিক্যাল ব্যাপার না, এটা খুব কঠিন কাজ। যে নিজের স্বার্থের উপরে ঊর্ধ্বে উঠে পরার্থপর হওয়া, একটা নিরপেক্ষতা বজায় রাখা, এই অত্যন্ত কঠিন কাজ। সেখানেও পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হতে হয়, এটা অত সহজ না। আমি তত্ত্বগতভাবে অনেক কথা বলতে পারি, কিন্তু আসল হচ্ছে তার আচরণগত ব্যাপারে সেটা কতখানি করতে পারলাম। তো সেরকম মানুষ যদি বলেন, আছেন, অনেক মানুষ আছেন। তো সেদিক দিয়ে আদর্শ রাজনীতিক ইত্যাদি ছিলেন, অনেকেই আছেন। বামপন্থী রাজনীতিতেও আছেন, আবার আমাদের দক্ষিণপন্থী রাজনীতিতেও সেরকম কিছু মানুষ আছেন, একেবারে নেই তা তো না। তো সেসব বিশেষভাবে কারো নাম আমি করতে চাই না, কাউকে ছোট বড় করতে চাই না এই ব্যাপারে, আছেন। একদম। এই যে মতাদর্শের কথা উঠে এলো, আপনার মতে ছাত্র রাজনীতি কতটা প্রয়োজনীয় স্যার? ছাত্র রাজনীতি প্রয়োজন অপ্রয়োজন নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক আজকের নয়। এ হচ্ছে প্রাক স্বাধীনতা যুগেই এই বিতর্ক ছিল যে ছাত্ররা হচ্ছে লেখাপড়া করবে, তাদের আবার রাজনীতি কেন, তাই না? তাহলে দেশ মাতৃকার মুক্তির জন্য স্বাধীনতা আন্দোলনে এত তরুণ সমাজ আত্মত্যাগ করলো কেন? ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, হ্যাঁ, ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দেদার, এ তো তরুণ সম্প্রদায়ের। তারপরে ওই যে কল্পনা যোশী দত্ত, এটা তো তরুণ সম্প্রদায়ের, আত্মবলিদান করেছেন। মাস্টারদা সূর্য সেন, হ্যাঁ, উনি তো মাস্টারদা ছিলেন, শিক্ষক। তো এরকম এসেছেন, এরা তো রাজনীতিতে এসেছেন এবং বিপ্লবী রাজনীতিতে যুক্ত হয়েছে কিন্তু ছাত্র জীবন থেকেই তো, যৌবনই তো উত্তোলিত হয়েছে। তাহলে ছাত্র জীবনে রাজনীতির প্রয়োজন নেই তা তো নয়, কারণ ছাত্র জীবনই হচ্ছে রাজনীতি, সদর্থক রাজনীতি অনুশীলনের ক্ষেত্র। এই ক্ষেত্রটাকে বাদ দিয়ে
বৃহত্তর রাজনীতি, সামাজিক ক্ষেত্র, সেখানে যখন ঝাঁপ দেবে, আর যদি অনুশীলন না থাকে, তাহলে আনকড়া লোকের হাতে পড়লে এই সমাজ, দেশের রাজনীতি কোন পথে যেতে পারে আজকে আরও বেশি আমরা দেখতে পাচ্ছি। এটা কাম্য নয়। কি প্রাক স্বাধীনতা যুগ, কি স্বাধীনোত্তর কালে ছাত্রদের রাজনীতি করতে হবে। ছাত্রদের রাজনীতি মানে ওই যে কোনো প্রকারে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা আর ক্যাম্পাসের গণতন্ত্র নাম করে সেই গণতন্ত্রকে খতম করাটা না, বরং ছাত্র রাজনীতিতে আমরা বুঝি এই যে ছাত্র সংসদ কলেজ বিশ্ববিদ্যালয়ের, এটা কত গুরুত্বপূর্ণ। ছাত্রদের সমস্যা, শিক্ষার সঙ্গে সমস্যা যেগুলো সংশ্লিষ্ট, পঠন পাঠন ইত্যাদির বিষয়, তারা কোথায় বলবে? কার কাছে বলবে? বলার সুযোগ থাকে না। তাহলে সেই জায়গাটা, চর্চা করার জায়গাটা হচ্ছে ছাত্র রাজনীতি। এবং সেই ছাত্র রাজনীতি যে সংগঠনই হোক না কেন, যখন আজকে হচ্ছে কাউন্সিল বা ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদ বা কাউন্সিলের ভূমিকা হচ্ছে সেখানেই, এটা একটা কমন প্ল্যাটফর্ম, এটা হচ্ছে মিনি সংসদ, আইনসভার মতোই। তো সেখানেও হচ্ছে অংশগ্রহণমূলক বিভিন্ন সংগঠন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে যারা নির্বাচিত হবে তারা এই সংসদ পরিচালনা করবে। তো কর্তৃত্ব করার ব্যাপার নেই, তো প্রতিনিধিত্ব করার ব্যাপার। যখন সে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হবে, সভাপতি হবে, কর্মকর্তা হবে বা শ্রেণী প্রতিনিধি হবে, তখন সে প্রতিনিধি। তারা মানে সংশ্লিষ্ট সংগঠনের পরিচয় তার থাকবে নিশ্চয়ই, কিন্তু যখন সংসদে আসবে প্রতিনিধি হিসেবে, তখন তিনি সবার, অন্তত এই ভাবনাটাই হচ্ছে সদর্থক ভাবনা। আমি সেটাই মনে করি যথার্থ। আর সেটাকে বাদ দিয়ে আজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে দেওয়া যাবে না। ক্যাম্পাস বন্ধ ছাত্রদের কাছ থেকে। এই যে দীর্ঘ 14 বছর ধরে আমাদের রাজ্যে সেটা যেন অলিখিত জরুরি অবস্থা, ব্যান করে দেওয়া হয়েছে, ভার্চুয়ালি ব্যান করে দেওয়া হয়েছে ছাত্র রাজনীতি। এটা যেন ট্রেন্ড। কি সস্তা চমকটা হলো, ছাত্র রাজনীতি হলে ছাত্রদের ক্ষতি হয়, শিক্ষার পরিমণ্ডল নাকি কলুষিত হয়। আজকে যদি সত্যিকারের যদি নির্বাচিত ছাত্র সংসদ থাকতো, যে সংগঠনই পরিচালনা করুক না কেন, তাকে তো কতগুলো ডেমোক্রেটিক নর্মস মেনে চলতে হয়, নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাকে কাজ করতে হয়, তাহলে তাদের মধ্যে একটা দায়বদ্ধতা থাকে। তাহলে সেইটা থাকলে এই অবাঞ্ছিত ঘটনাগুলো অনেক কিছুই প্রতিরোধ করা যায়। আজকে যে কলেজ ইউনিভার্সিটিতে র্যাগিংয়ের প্রশ্ন আসে, অন্তত আমি ব্যক্তিগত জীবনে ছাত্র সংসদের প্রতিনিধিত্বও করেছি, ছাত্র সংগঠক হিসেবে কাজ করেছি। আমরা সচেতনভাবেই এইসব প্রতিক্রিয়াশীল এইসব যে প্রবণতা, যেগুলোকে আমরা অপসংস্কৃতি বলি, এগুলো সংস্কৃতি নয়। মানসিকভাবে একজন ছাত্রকে নির্যাতন করা, এটা গ্রামের ছাত্র গেছে সেখানে পড়তে গেছে, এমনভাবে মানসিকভাবে নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অকল্পনীয়তার কাছে। এমনকি আত্মহত্যাও করেছে সে, বা কলেজ ছেড়ে পালিয়ে এসেছে। এগুলো তো আচ্ছা ঘটছে, এগুলো কি কাম্য? আমরা এগুলো যখন জানতে পারতাম, যদি কোথাও একটা এরকম কোনো সূত্র আমরা বুঝতে পারছি, সেখানে গিয়ে আমরা প্রতিবাদ করেছি, তাদের পাশে দাঁড়িয়েছি। ভয়ে এসব কেউ পড়তে সাহস পেত না। তাহলে এই একটা সদর্থক চিন্তা যদি সচেতনভাবে একটা সংগঠিত ছাত্র সংসদ থাকে, তাহলে পরে কিন্তু এইসব অনেক অবাঞ্ছিত অনেক ঘটনা প্রতিরোধ করা যায়, একটা পরিবেশ তৈরি করা যায়। তাহলে ছাত্র রাজনীতির প্রাসঙ্গিকতা হচ্ছে এখানেই। আর ছাত্র রাজনীতিতে সংসদের মিটিংয়েও সেখানে তর্ক বিতর্ক হয়, সেটাও অনেকটা আজকে বিধানসভা, লোকসভার সংসদ কক্ষে যে বিতর্ক হয়, ওই পর্যায়ের না হলেও তারা যখন কোনো আলোচনা করেন সেখানে তর্ক বিতর্ক ছাড়া সঠিক পথ কী করে ঠিক হবে? কোন সিদ্ধান্তটা নেওয়া ঠিক, কোনটা ঠিক না, তো তর্ক বিতর্ক করতে হবে। তাহলে এই যে মানে যুক্তি তর্কের উপরে প্রতিষ্ঠিত একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, তাহলে অনুশীলনটা যদি আমরা কচি বয়স থেকেই যদি করতে শিখি, তাহলে পরবর্তীকালে সেটা বৃহত্তর সমাজ জীবনে, আজকে রাজনীতি তো ছাড়া চলবে না আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায়, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি লাগবে। রাজনীতি ছাড়া অরাজনীতির গণতন্ত্র হয় না।
অরাজনীতি ছাত্র আন্দোলনও হয় না, এগুলো সব ইতিহাসে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই জন্য যাঁরা ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলেন তারা সবটা বুঝে বলেন তাও নয়, আবার পরিকল্পিতভাবে সচেতনভাবেই তারা তার বিরোধিতা করেন, সেটাও হচ্ছে আমার যেটা মনে হয়। তাছাড়া ছাত্র রাজনীতির বিরোধিতা করার সদর্থক চিন্তার কোনো মানুষের, কোনো অভিভাবকের করার কথা নয়। প্রতিনিধিত্বর কথা একটা এলো, আপনি একটা লম্বা সময় ধরে বীরভূমের প্রতিনিধিত্ব করেছেন, 89 থেকে 2009 সাল, 7বার ধারাবাহিকভাবে লোকসভায় আপনি নির্বাচিত হয়েছেন। তো এই যে এত দীর্ঘ একটা সময়, এই দীর্ঘ সময় ধরে মানুষ যে আপনাকে এতটা বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসের কারণ যদি আপনাকে খুঁজতে বলা হয়। শুনুন, আমি যেভাবে বুঝেছি রাজনীতি, আমার তো তত্ত্বগত রাজনীতি হচ্ছে আমি মার্ক্সবাদী লেনিনবাদী একজন পার্টির সংগঠক, একজন কর্মী, সেটা আমার ব্যক্তিগতভাবে আমার বিষয়, ঠিক। কিন্তু একটা মতাদর্শ, মার্ক্সবাদ লেনিনবাদ একটা আমার মতাদর্শ, কারণ আমি মতাদর্শকে গ্রহণ করেছি বলেই আমাকে চাকরি ছাড়তে হয়েছে এই রাজনীতিতে প্রবেশ করার জন্য। আমি 86 সালে চাকরিতে জয়েন করেছি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, তারপরে 2 বছর একটা গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেছি, ওখান থেকে ট্রান্সফার করেছে আমাকে আমার যেটা মানে হোম ব্লক মোহাম্মদ বাজার, সেখানে ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে আমাকে ট্রান্সফার করে সেখানকার ইনচার্জ হিসেবে দায়িত্ব দিয়েছে, বলা হতো ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ। 1 বছর তার দায়িত্ব পালন করেছি। সুতরাং সর্বমোট এই 3 বছর, 86 থেকে 89 অক্টোবর, 86 অক্টোবরে চাকরি জয়েন করেছিলাম একজন অস্থায়ী মেডিকেল অফিসার হিসেবে। পরবর্তীকালে পিএসসি পরীক্ষা দিয়ে রেগুলারাইজ হয়েছিল 1 বছর পর। আর চাকরি ছাড়লাম আমি 89 অক্টোবরে। সে যাক, আমার পার্টির নির্দেশ, আমি তো পার্টি কর্মী ছিলামই, পার্টির সদস্যও ছিলাম, পার্টি নির্দেশ দিয়েছে আমার রাজ্য থেকে যে তোমাকে চাকরি ছাড়তে হবে, বৃহত্তর দায়িত্ব গ্রহণ করতে হবে। কী দায়িত্ব কী ইত্যাদি এখন তোমার জানা দরকার নেই, পার্টি নির্দেশ দিয়েছে চাকরি ছেড়ে দাও। পরের দিনই রেজিগনেশন লেটার সাবমিট করে দিয়েছি। মোহাম্মদ বাজার এবং বিএমওইচ হিসেবে দায়িত্ব ছিলাম, দায়িত্ব ছেড়ে দিলাম। কিন্তু রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করার ব্যাপার আছে, সেটা তো প্রক্রিয়া, একটু সময় নিয়েছে। অনেকেই মনে করেছে এটা আমার পাগলামি। যারা শুভানুধ্যায়ী ছিলেন তো আমার একসময় শিক্ষক, তারা মানে স্বাস্থ্য ভবনের প্রশাসক, ডিএইচএস, এসব কী পাগলামি হচ্ছে, এসব করা যায় না। না স্যার, বলতে পারছি না তো কী কারণে ছাড়ছি, এটাও বলতে পারছি না, আমার পার্টি নির্দেশ দিয়েছে বলে আমি ছাড়ছি না। যাক, প্রথম দিকে তারা কেউ রাজি হয়নি, কিন্তু পরবর্তীকালে গো ধরেছি, তখন ঠিক আছে যাও। সেই তো এই যে চাকরি ছাড়লাম, জীবন অনিশ্চিত। আমি জানি যে অ্যাজ এ মেডিকেল অফিসার হিসেবে যদি আমি কন্টিনিউ করতাম, হ্যাঁ একদিন আমার রিটায়ারমেন্ট হয়ে যেত। এই বয়সে তার এখন আর চাকরি করার কথা নয়, সেই কোথাও এক্সটেনশনে কেউ কাজ করছে আলাদা কথা, কিন্তু একদিন রিটায়ারমেন্ট হয়ে যেত। কিন্তু আমার বন্ধুবান্ধবরা যারা একসঙ্গে আমরা চাকরি করেছি, তারা অনেক উপরে উঠেছে, কেউ প্রশাসক হয়েছে, কেউ অধ্যাপক হয়েছে। তো যাই হোক, সেই অ্যাসপিরেশন তো আমারও ছিল, আমার পরিবারেরও ছিল। তাহলে যখন এই নিশ্চিত একটা পথ, আর আমি প্রথম প্রজন্ম আমার পরিবারের সম্প্রদায়, সেই পরিবারে ডাক্তার, এই এমপি এমএলএ হওয়া তো পরের কথা, ডাক্তার হওয়াটাই তো হচ্ছে দুঃসাধ্যের ব্যাপার ছিল, যে ডাক্তার হবে অভাবনীয় ব্যাপার, সেই প্রত্যাশা। তাহলে সেই প্রত্যাশায় জল ঢেলে দিলাম, পরিবারের সেই আকাঙ্ক্ষায় জল ঢেলে দিলাম। আর আমি যে পথে এগোচ্ছি সেই পথটা হচ্ছে এখন মহাসমুদ্রে সাঁতার কাটার পথ, অনিশ্চিত পথ। বোর্ডে দাঁড়িয়ে লড়াই জিততেও পারি, নাও পারি, তাই না? তারপরে জিতলেও আমাদের হচ্ছে যে সেখান থেকে তো যে পার্লামেন্ট হোক, পার্লামেন্টেই দাঁড়িয়েছিলাম আমি, তার নিচে আগে দাঁড়াইনি কখনো, প্রথম পার্লামেন্টের লড়াই। তো যাই হোক, সাংসদ হিসেবেও জিতে কি মানে সেখানে যা ভাতা টাতা ইত্যাদি যা দিত ওখানে,
সেসব তো আমাদের পার্টির মধ্যে এবার অন্যরকম নিয়ম আছে না, সেই ইনকাম, এনি ইনকাম ফ্রম জনপ্রতিনিধি হিসেবে পার্টির সদস্য যদি কেউ এমএলএ হয়, এমপি হয়, সেই খাতে তার প্রাপ্ত যে মানে মাসোহারা যেটা পায়, অর্থাৎ সেখানে স্যালারি, অ্যালাউন্স ইত্যাদি বলা হয়, যে বেতন ভাতা যা পাওয়া যায় সেখান থেকে, সেটা কিন্তু ইনকাম অফ দি পার্টি। এটা আমাদের পার্টির গঠনতান্ত্রিক যে নির্দেশ, সেই ইনকাম আমার নয়। আই ক্যান নট ক্লেম দ্যাট ইন স্যালারি আমি পার্লামেন্ট থেকে পাচ্ছি, ওটা আমার ইনকাম না। আমার হেডে আসবে, সেটা সরকারি নিয়ম, কিন্তু সেটা আমার পার্টির হেডে চলে যাবে, পার্টির অ্যাকাউন্টে যাবে। পার্টি তারপর আমাকে আমার বাঁচার জন্য যা দেওয়ার সেটা দেবে, সেটা ঠিক, কিন্তু সেটা নিশ্চয়ই আমার মেডিকেল অফিসারের মাইনে নয়। এটা হচ্ছে মিনিমাম একটা বাঁচার জন্য যেটুকু দরকার সেটা। আর একজন সাংসদ হয়ে গেলে তার যেটুকু ফেসিলিটিজ ইত্যাদি পাওয়া যায়, মানে এই ধরুন যখন অ্যাক্টিভ সাংসদ ছিলাম তখন আমাকে হয়তো রেলের যাতায়াতের যে সুযোগ, একজনকে সঙ্গে নিয়ে কম্পেনিয়ান, তাকে নিয়ে আমি ট্রাভেল করতে পারি যে কোনো প্রান্তে, এখনও সেটা এক্সএমপি হিসেবে সেই সুযোগ আছে আমার। কিন্তু তখন বছরে একজন সাংসদ হিসেবে এয়ার ট্রাভেলও করার সুযোগ থাকতো, সেখানে ফিক্সড নাম্বার অফ এয়ার জার্নি ছিল, সে ট্রাভেল করতে পারতাম। যদিও আমার যা বরাদ্দ ছিল আমি কখনো সে ট্রাভেল করতাম না, দরকার হতো না। আমরা বেশিরভাগ ট্রেনেই যাতায়াত করতাম, সেটাকে অনেক বেশি সাবলীল মনে হতো, একসঙ্গে আমরা সব যেতাম দল বেঁধে। তো যাক, তো দেখা গেছে এইসব সুযোগ তখন ছিল, কিন্তু এখন তো এয়ার সার্ভিসের ফেসিলিটিস নেই। এখন আমাকে মিটিং করতে দিল্লি যেতে হলে বা অন্য কোথাও যেতে হলে সেটা অ্যারেঞ্জমেন্ট, এয়ার ট্রাভেল দরকার হলে সেটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করে, কিন্তু কমনলি আমরা রেলের সার্ভিসটাকেই অ্যাভেল করি। তো এই সার্ভিসগুলো আছে। আর আছে ট্রিটমেন্ট ফেসিলিটিজ আছে, একটা স্কিম, সিজিএইচএস স্কিম আছে। সেই সিজিএইচএস স্কিমে এখন বেনিফিশিয়ারি হিসেবে একজন এক্স এমপি তারা সেখান থেকে ট্রিটমেন্ট ফেসিলিটি পাবে, তিনি এবং তার ডিপেন্ডেন্ট, আমার ওয়াইফ, সেইটা পাবে, সেটা আছে। এছাড়া বাকি সব কিছুই তো প্রাইভেট। আর এখন পেনশন, এক্স এমপি হিসেবে এখন পেনশন 1989 যাত্রা শুরু, আমার সক্রিয়ভাবে সাংসদের ভূমিকা শেষ হয়েছে বীরভূম কেন্দ্র থেকে বোলপুরের একটা টার্ম, সব মিলিয়ে হচ্ছে 7টা টার্ম, যদিও ভাঙা গড়ার টার্ম ছিল, সবটা ফুল টার্ম ছিল না। ফুল টার্ম হচ্ছে 5 বছর, ওই এর মধ্যে 3টে ছিল ফুল টার্ম আর বাকি সব ভাঙা গড়া নিয়ে 7টা টার্ম, কিন্তু টোটাল বছর ছিল 25 বছর। 25 বছর হলে ফুল টার্ম হলে 5টা হতো, সেটা হচ্ছে বাড়তি 2টো, যেহেতু ভাঙা গড়া টার্ম হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে আবার আসতে হয়েছে জিতে। এতে লাগাতার 7টা টার্ম আমার, সেটা ইনিংস শেষ হলো বোলপুর কেন্দ্রে 2009 ইলেকশনে জিতে, 2014তে আমার টার্ম শেষ হলো, সেখান থেকেই আমার ইনিংস শেষ। তারপর আমি তারপরেও লড়াই করেছি, কিন্তু খুবই অবাঞ্ছিত অসম লড়াই, সেই লড়াই কর্তব্য নয়। কোনো ফেয়ার ইলেকশন অর্থাৎ অবাধ নির্বাচনের কোনো সুযোগ বিগত 14 বছরে পশ্চিমবাংলাতে নেই। সে কি সংসদ, কি বিধানসভা, কি স্থানীয় স্তরের যে নির্বাচন পঞ্চায়েত বা পৌরসভা, কোথাও নেই। গণতন্ত্রের চরম কলঙ্কজনক একটা অধ্যায় এখন আমাদের চলছে, এবং লুটপাট করেই, ভোট লুট করে বিরোধীদের পরাজিত করা জবরদস্তি, সেই ঘটনার সামনাসামনি আমিও হয়েছি 2014। তাহলে বিরোধী ঘটলো, এটা হচ্ছে ফোর্সড রিটায়ারমেন্ট, নট, এটা পপুলার ম্যান্ডেট নয় যে জনগণ আমাকে বিদায় দিল। ব্যাপারটা যদি হতো ফেয়ার ইলেকশনের মাধ্যমে, সেটা অবশ্যই হাত জোর করে তাদের আশীর্বাদ মাথায় নিতে হতো। যেমন 25 বছর ধরে যে নিরবিচ্ছিন্নভাবে যে সুযোগ আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন বীরভূম এর সমগ্র বীরভূম জেলা, শুধু বীরভূম জেলা নয়, 2টো কেন্দ্রেই প্রতিনিধিত্ব করেছি,
বোলপুর কেন্দ্রের সঙ্গে পার্শ্ববর্তী জেলার 3টে বিধানসভা ক্ষেত্র যুক্ত। সুতরাং সেই এলাকার মানুষ, বৃহত্তর বীরভূমের মানুষের বৃহৎ অংশের সমর্থন পেয়েই তো হয়েছিল ভোটারদের, তো পেয়েছি সেটা তো বিশাল, এটা হচ্ছে কী বলে আমাদের কাছে মানে বড় অবদান, দান আর কি, জনগণের দান, শুভেচ্ছা পেয়েছি। এবং সেটার কারণ কি? কারণ মনে করি আমার সাধ্য সামর্থ্য মতো আমার যে সীমাবদ্ধতার মধ্যেও যা মানুষকে সর্বোচ্চ দেওয়া যায়, মানুষের পাশে থাকাটাই হচ্ছে আমার কর্তব্য, আপদে বিপদে সুপদে। এবং সে যে কোনো প্রয়োজনে মানুষ কাছাকাছি আসার সুযোগ পেত, মানুষের কাছে গেছি, আপদে বিপদে গেছি। সে ব্যক্তিগত কারো পারিবারিক সমস্যা হোক, বিপর্যয় হোক, বা সামগ্রিকভাবে কোনো প্রাকৃতিক প্রতিকূলতা হোক, কোথাও বন্যা, খরা, ঝড় বৃষ্টির বিপর্যয়, বা এসব সব কারণেই যতটা সম্ভব মানুষের কাছে যাওয়া এবং যেটুকু করার সামর্থ্য সেগুলো আমার যথাসাধ্য চেষ্টা করেছি। আমার এই পদে প্রতিনিধি হিসেবে যে ভূমিকা পালন করার কথা, সর্বোচ্চ সেই চেষ্টা করেছে। চিকিৎসা সংক্রান্ত ব্যাপারই হোক, শিক্ষা সংক্রান্ত ব্যাপারই হোক, এলাকা উন্নয়নের ব্যাপারে হোক, সেসব ব্যাপারে চেষ্টা করেছি। সেই সেটার মধ্যে সদিচ্ছার মধ্যে কোনো ফাঁক অন্তত ছিল না বলেই আমি মনে করি। অর্থাৎ সীমাবদ্ধতাটা মানুষ জানত, মানুষকে অকপটেই বলতাম যে আমার কাছে এলে কেউ যদি মনে করেন যে কোনো আর্থিক সাহায্য দিয়ে আমি সাহায্য করতে পারবো, তা না, এটা আমি পারবো না। কিন্তু আপনার পাশে থেকে আপনার সমস্যা সমাধানের পথ দেখানো এবং কিভাবে সেটা সমাধান করা যায় সেই পথ আমি দেখাতে পারি, যতটা পারি আমি চেষ্টা করব পাশে থেকে। সেগুলো করেছি এবং নানাভাবেই নানা মানুষ সেগুলো দেখেছেন, বুঝেছেন, উপকৃত হয়েছেন। তার থেকে একটা আস্থা সঞ্চার হয়, অন্তত কোনো ফাঁকি অন্তত আমাদের দেখেন না। আর মানুষের যোগাযোগ, আমাদের তো পাবলিক ফিগার, সুতরাং জনপ্রতিনিধি হিসেবে এই যে টেলিফোন, তখন তো স্মার্টফোন ছিল না, প্রথমে ডিজিটাল ফোন আসে, তার আগে ডেস্কটপ, এই কী বলে ওটাকে, হ্যাঁ ল্যান্ডলাইন। তো ল্যান্ডলাইন টেলিফোন আগে একরকম ছিল, পরবর্তীকালে ডিজিটাইজেশন হয়েছিল, সেসব তো জানি, যে ট্রাঙ্ক কল বুকিং না করলে তো কেউ যোগাযোগ করতে পারতো না, দূরভাষ। তো সেই জায়গা কেটে আস্তে আস্তে সেটা ডায়ালিং ফ্যাসিলিটি হয়েছিল, আস্তে আস্তে সেটা ডিজিটাল হলো, তারপরে সেলফোন এলো, এইসব যাই হচ্ছে মানুষ এর সুযোগ পেয়েছে। এগুলো তো মানুষের এটা নিবিড় যোগাযোগ তৈরি করার জন্য দরকার। তথ্য প্রযুক্তি তো ব্যাপারটা শুধু ব্যবসা বাণিজ্য নয়, ব্যবসা বাণিজ্য তো আছেই প্রধান, কিন্তু মানুষের পরিষেবা, এই পরিষেবা তো মানুষ পেয়েছে, এটা বিজ্ঞান প্রযুক্তির অবদান। এবং রাত বিরেত 24 ঘন্টার সময় মধ্যে যারই কোনো প্রয়োজন হয়েছে, বিপদ আপদ, কোনো বিপর্যয়, যে কোনো সময় সেই ফোন মানুষ, আমার ফোন 24 ঘন্টায় খোলা থাকে। কখনো এমন নয় যে আমার ফোন সাইলেন্ট মোডে আছে, আমার ফোন সুইচ অফ করা আছে, বা এটা কি বলে ল্যান্ডফোন, তার রিসিভারটা আমি নামিয়ে রেখে দিয়েছি, এই ভাবনা জীবনে কখনো ছিল না। অনেক অসুবিধাও ছিল, তবুও এইগুলো আমরা করিনি কখনো, যার ফলে গভীর রাতে কারো প্রয়োজন হয়েছে, সে ফোন করেছে, পেয়েছে। এইটাকে মনে করতাম যে জনপ্রতিনিধির একটা দায়বদ্ধতা, যে আমার সুখনিদ্রার জন্য যে মানুষের প্রয়োজনে যদি নিশ্চয়ই সে ইচ্ছে করে আমার রাত দুপুরে ফোন করে ঘুম ভাঙাবে না, এটা বেসিক ব্যাপার। এই রকম ভাবনাটা নিয়েই চলেছি, এখনও আমার সেই একই ধারাতেই আছি। এখন জনপ্রতিনিধি সরাসরি দায়িত্ব পালন করি না, কিন্তু একজন প্রাক্তন জনপ্রতিনিধি সেটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে রাজনীতির সঙ্গে যুক্ত, আমার দলের সঙ্গে যুক্ত, সেই দলের একজন সংগঠক কর্মী হিসেবে, সেই জনপ্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করি। সেই মানুষেরকে নিয়ে তাদের অধিকার, মর্যাদা, সে শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান, খাদ্য, বস্ত্র,
যে বিষয়গুলো নিয়েই লড়াই করেছি আমরা, এবং সর্বোপরি সমাজ পরিবর্তনের কথাই বলেছি। ছাত্র জীবন থেকেই সেই কথা শিখে এসেছি যে সমাজের পরিবর্তন যতক্ষণ না হচ্ছে, সদর্থক পরিবর্তন, তাহলে এই ব্যবস্থা, বৈষম্যমূলক এই সমাজ ব্যবস্থায় কখনো সব মানুষ সমান সুযোগ পাবে না। বৈষম্য থাকবে, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, জাত পাত ধর্ম সম্প্রদায়ের বিভাজন। মানুষ তো এখন ছিন্ন বিচ্ছিন্ন, প্রতিদিন মানুষ বিপর্যস্ত। এটা কি সুস্থতা? এটা সদ্ভাবনা? এটাই কি মানবিক সমাজ তৈরি হচ্ছে? না, এগুলো হচ্ছে চরম বিকৃতি, বিচ্যুতি ঘটেছে। মানুষের পরিচয় কখনো জাত ধর্ম বর্ণ সম্প্রদায় দিয়ে হয় না। মানুষের পরিচয় মানুষ, প্রত্যেকেই আমরা রক্ত মাংসের শরীর আমাদের। আমার শরীরের যে রক্ত তার রং একরকম, হ্যাঁ, আমি হিন্দু হতে পারি, তাহলে কি একজন মুসলিম মানুষের নাগরিকের তার শরীরের রক্তের রং কি নীল হবে নাকি? সবুজ হবে, সেটা কি রক্ত? বৈজ্ঞানিক দৃষ্টিতে বিচার করতে হয়। রক্তের কোনো রং নেই, রক্তের কোনো জাত নেই। যে রক্ত আমাদের হাসপাতালের ব্লাড ব্যাংকে যে রক্ত জমা থাকে, সেই রক্তের ব্লাড ব্যাংকে কোথাও লেখা থাকে না যে কার নাম, এই রক্ত কার শরীর থেকে নেওয়া হয়েছে, লেখা থাকে? সেখানে লেখা থাকে রক্তের গ্রুপ। সেই রক্ত নিয়ে তো জীবন বাঁচছে। যার জীবন বাঁচছে সে তো জানে না যে সে রক্ত একজন মুসলিমের। হিন্দুর মা হয়তো বাঁচছে, মানে সদ্য হয়তো প্রসব হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, তার রক্ত দিতে হবে। সেই মাকে বাঁচাতে গেলে রক্ত চায়। তো ব্লাড ব্যাংকে যে রক্ত জমা আছে, সেই রক্ত দেখা গেল হয়তো এক মুসলিম যুবকের বা একটা যুবতীর রক্ত। সেটা জান না, সে তখন তার রক্ত দরকার। যে রক্ত আমার জীবন বাঁচায়, সেই রক্ত কি আমার শত্রুর বলে আমাকে আমার শরীরে ক্ষতি করতে পারে? মানে আমার বিধর্মী বলে আমার শরীরের ক্ষতি করতে পারে? এই যে অবাঞ্ছিত অবৈজ্ঞানিক বিশ্বাস, যুক্তিহীন বিশ্বাস, যা আজকে সঞ্চারিত হয়েছে রোগের মতো, সংক্রমণের মতো, এইগুলোই হচ্ছে অবাঞ্ছিত। এর বিরুদ্ধেই, অর্থাৎ এই ব্যবস্থা সামগ্রিকভাবে, এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে তার জন্য দায়ী। তাদের যে রাজনীতি মতাদর্শ দায়ী। তাহলে সদর্থক রাজনীতি চাই, মানবিক মূল্যবোধ চাই, বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি চাই, আর বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদ দিয়ে প্রত্যেকটা ঘটনার বিচার বিবেচনা করতে হয়। তাহলেই দেখবেন যদি আমরা করতে পারি, তাহলে অনেক সমস্যা মিটে যায়। কিন্তু আমাদের যুক্তিবাদী হতে দেবে না। তো সেই ক্ষেত্রে ওই যেখান থেকে শুরু করেছিলাম যে ছাত্র আন্দোলন, তার প্রাসঙ্গিকতা এইখানেই। যদি সদর্থক অনুশীলন যদি শুরু হয় তার তরুণ জীবন থেকে, যখন সে অনেক কিছু ভাবতে শেখে, তরুণ মন, তাহলে সদর্থক জিনিস যদি সে তখন থেকে গ্রহণ করতে পারে, যুক্তিবাদ যদি গ্রহণ করতে পারে, তাহলে ভবিষ্যতে সে সুনাগরিক হবে, জনপ্রতিনিধি হলে সুজনপ্রতিনিধি হবে। এই ভাবনা থেকেই আমরা এগিয়ে যাই। তো রিটায়ার্ড করে যাওয়ার মানে, সংসদীয় জীবন আমার শেষ হলো মানে সেখান থেকে আমার রাজনৈতিক জীবনের অবসর হয়ে যাবে, তা যাবে না। এটা একটা ধারাবাহিক কাজ। ওটা মূল কাজ ছিল না, ওটা আমার দায়িত্ব। এটাকে বলা হয় একটা প্রফেশন হিসেবেই হয়তো নিয়েছিলাম, কিন্তু মূলটা আমার রাজনীতি। সে রাজনীতির ধারা আমৃত্যু আমাদের বহমান থাকবে। এই যে জাতপাত ধর্ম বিভেদে আমরা এখন ডুবে আছি, 2022 সালে আপনি কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর প্রথম এসি সদস্য হিসাবে নির্বাচিত হন। এখন এই সময় দাঁড়িয়ে আপনি তপশিলি জাতির অগ্রগতি কি দেখছেন নাকি দেখছেন না? শুনুন, আমি তপশিল সম্প্রদায়ভুক্ত একজন নাগরিক। আমার পার্টি, কমিউনিস্ট পার্টিতেও আমার যে সদস্য অন্তর্ভুক্তির পর থেকে পর্যন্ত যে আমার যে নেতৃত্বের উত্তরণ যা ঘটেছে ধাপে ধাপে, সবটাই, কোনোটাই এমন নয় যে আমি তপশিলি সম্প্রদায়ের একজন বলে আলাদা করে কোনো সংরক্ষিত কারণে আমাকে উত্তরণ দিয়েছে, ব্যাপারটা এটা নয়, প্রমোশন নয়। সেটা তো সংরক্ষণ ব্যবস্থা, যেখানে শিক্ষা কেন্দ্র, চাকরির ক্ষেত্র, সেই সব জায়গায় যা আছে সেখানে এইসবগুলো প্রযোজ্য। আমাদের এখানে সেটা প্রযোজ্য নয়। যদিও
আমাদের একটা নম্র একটা এ ব্যাপারে অবস্থান আছে যে যারা সমাজের দুর্বল অংশ, পিছিয়ে পড়া, বিশেষ করে মহিলা ইত্যাদিদের ব্যাপারে আমাদের নমনীয়ভাবে তাদের এইসব বিষয়গুলো নিয়ে করতে হয়, বিবেচনা করতে হয়। ঠিক আছে, তো সেই উত্তরণ ঘটেছে পলিট ব্যুরো। আমাদের পার্টির সর্বোচ্চ একটা নীতি নির্ধারণের যে কমিটি, সেই বডিটা হচ্ছে পলিট ব্যুরো, পলিটিক্যাল ব্যুরো অফ সিপিআইএম। তো অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, পদ বলে আমি মনে করি না, এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো পার্টি সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, উত্তরণের সিদ্ধান্ত ঘটানোর জন্য নিশ্চয়ই পার্টি তারা সিদ্ধান্ত নিয়েছেন বিবেচনা করেই, এবং সেই দায়িত্ব দিয়েছেন। সেটা আমার কাছে অবশ্যই সেটা একটা মর্যাদার বিষয় বটে, এবং আমি গর্ববোধ করি তার জন্য যে কমিউনিস্ট পার্টির আমি সর্বোচ্চ নেতৃত্বের একজন অংশ। সেই গর্ববোধ আমার আছে যে কমিউনিস্ট হিসেবে, এটা অন্য কোনো কারণে, কিন্তু সেটা হচ্ছে কর্তব্যবোধ, এর সঙ্গে কর্তব্য জড়িয়ে আছে। জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত অংশের মানুষ মর্যাদা নিয়ে, সমান অধিকার নিয়ে যেখানে মাথা তুলে বাঁচতে পারে, সেই মানবিক সমাজ হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সেখানে তার যোগ্যতা, কাজ অনুযায়ী সে তার মানে তার মজুরি পাবে, মর্যাদা পাবে, অধিকার পাবে, আর সেখানে অধিকার নিয়ে বাঁচবে। এই জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের যাতনা তাকে ভোগ করতে হবে না, বা লিঙ্গ বৈষম্যের যাতনা তাকে ভোগ করতে হবে না। কিন্তু আমাদের সমাজে সেটা হচ্ছে প্রকট। তাহলে একদিকে অর্থনৈতিক শোষণ, ধনীদের বৈষম্য বেড়েই যাচ্ছে, লুট বেড়ে যাচ্ছে, আর অন্যদিকে হচ্ছে জাত, ধর্ম, সম্প্রদায়, লিঙ্গ এইসব নিয়ে মানুষকে সামাজিকভাবে শোষণ চলছে, নির্যাতন চলছে। লিঙ্গ বৈষম্য, নারী পুরুষের সমান অধিকার আছে? নেই। এখন তো একটা নতুন কথা, আইনের গালভরা কথা, ডোমেস্টিক ভায়োলেন্স, গার্হস্থ্য হিংসা। গার্হস্থ্য হিংসা তো ক্রমবর্ধিষ্ণু, শুধু নিচের তলা নয়, একদম উপরতলা পর্যন্ত গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছে কি শিক্ষিত অংশ, কি শিক্ষা না পাওয়া অংশ। তাহলে এই যে সমস্যা, এগুলো লিঙ্গ বৈষম্যের কারণে, তার জন্য লিঙ্গ ভেদে নির্যাতন, তাহলে সামাজিক নির্যাতন বাড়ছে। অন্যদিকে জাতের নামে বিভাজন, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, তার বিভাজন, এবং নিম্নবর্ণের মানুষকে অনেকে মানুষ বলে মনে করে না। আমাদের দেশেই আছে এমন জায়গা, এমনকি হিন্দু ধর্মে বিশ্বাসী নিম্নবর্ণের মানুষ, কিন্তু একটা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা মন্দিরে সিঁড়ি ভেঙে উপরে ওঠার তার অধিকার নেই। স্বাধীনতার আজকে ৭৭ বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও সেই ন্যূনতম অধিকার অনেক জায়গাতে নেই, তার জন্য লড়াই করতে হচ্ছে। তাহলে সে যদি মানুষ হয়, সে যদি সমধর্মী হয়, তাহলে সেই তার আরাধ্য দেবতার যে মন্দির, সেখানে সে পুজো দিতে কেন বঞ্চিত হবে? সেটা তো একটা অধিকার, সামাজিক অধিকারের ব্যাপার। এই যে আমাদের এখানে কিছুদিন আগে কাটোয়ার একটা গ্রাম, গীতগ্রাম বলে একটা গ্রামে একটা ঘটনা ঘটেছিল, যে নিম্নবর্ণের তফসিল সম্প্রদায়ের একটা অংশ, তারা যুগ যুগ ধরে সেখানে বাজনা বাজায়, কিন্তু সেই শিব মন্দিরে তাদের পুজো দেওয়ার অধিকার ছিল না। এখন যাই হোক, তাদের মধ্যে সেই চেতনা জেগেছে, তারা মনে করছে শুধু আমরা বাজনা বাজিয়ে পুজোতে সাহায্য করার ব্যাপার নেই, আমি তো হিন্দু, তাহলে আমার কেন ওখানে পুজো দেওয়ার অধিকার থাকবে না? সেই দাবি করলো, প্রশাসনের কাছে দাবি করলো। কিন্তু এই নিয়ে তো একটা চরম চাঞ্চল্য সৃষ্টি হলো, উত্তেজনা সৃষ্টি হলো। এই নিম্নবর্ণের অচ্ছুত, এরাই মন্দিরে উঠবে? উচ্চবর্ণের তথাকথিত শিক্ষিত উচ্চবর্ণ, তারা গর্জে উঠবে। তাহলে পাওয়া যায় শুধু লেখাপড়া শিখলেই তার চেতনা বৃদ্ধি হয়ে যায়, সদর্থক সমাজ চেতনা? তাহলে এটা এই বঞ্চনা আছে কেন? এটা তো ন্যূনতম অধিকার। এমন নয় যে বিধর্মীকে এসে মন্দিরে উঠতে, তাহলে তো গদ্দার নিয়ে নেবে, তার অধিকার দেবে না। সেখানে আন্দোলন হলো, সামাজিক আন্দোলন,
সেই অধিকার, ন্যূনতম এই মন্দিরে ওঠার অধিকার প্রশাসনের কাছে দরবার হলো, শেষমেশ প্রশাসন থেকে বাধ্য হলো সেখানে দুপক্ষকে নিয়ে বসে ওদের মন্দিরে যাওয়ার অধিকার স্বীকৃতি দেওয়ার জন্য। অন্তত আপাতত সেই অধিকার স্বীকৃত হয়েছে। তাহলে ভাবুন, এই অধিকার স্বাধীনতার পরেও ৭৭ বছর ধরে সেই অধিকার ভোগ করার অধিকার ছিল না, তার জন্য লড়াই করতে হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে সামাজিক অধিকার বৈষম্যের বিরুদ্ধে লড়াই। চলবে সামাজিক বৈষম্য, সে করে তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপরে কী বলে শিক্ষা, কর্মসংস্থান, সর্বত্র সেই বৈষম্য আছে। সেই বৈষম্যগুলোর শিকার হতে হচ্ছে প্রতি পদে পদে। শুধু সংরক্ষণ ব্যবস্থা সেটাও তো আস্তে আস্তে যেটুকু স্বীকৃত ছিল আর কি, যে শিক্ষায় দীক্ষায় কর্মসংস্থানের পিছিয়ে পড়া মানুষদের, তফসিল, আদিবাসী, এখন হচ্ছে ওবিসি ইত্যাদি, তাদের কিছুটা এগিয়ে আনার জন্য যে সুযোগ ছিল, সেটা বিধিবদ্ধ সুযোগ, সাংবিধানিক অধিকার, সেটাও আস্তে আস্তে রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। কেন? সেগুলো তো সরকারি ক্ষেত্র, সরকারি ক্ষেত্র তো সংকুচিত, ঢালাও বেসরকারিকরণ, তাই না? ঢালাও বেসরকারিকরণ চলছে। তার মানে রেল, সেখানেও বেসরকারিকরণ, রিক্রুটমেন্ট নেই। তারপরে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিমা, ব্যাংক, এইসব জায়গাতেও রিক্রুটমেন্ট নেই। দপ্তরগুলো, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের দপ্তরগুলোতেও নিয়োগ হলে পরে ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল সেই নিয়োগে হলে সেগুলোতে কোনো এই সংরক্ষণ ব্যবস্থা কাজ করে না। তাহলে ঢালাও বেসরকারিকরণ হচ্ছে, তার অধিকারকে কেড়ে নিচ্ছে, স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অথচ এই বেসরকারি কোম্পানি যারা কর্পোরেট, সে কেউ হাসপাতাল করছে, কেউ স্কুল করছে, কেউ ইউনিভার্সিটি করছে, বা বড় বড় শিল্প কারখানা করছে, তারা তো সরকারের কাছ থেকে জায়গা নিয়ে করেছে। 1 টাকায় লিজ নিয়ে আপলোর মতো হাসপাতাল, ফর্টিসের মতো হাসপাতাল, হ্যাঁ, মেদান্তর মতো হাসপাতাল, তারা সরকারের কাছে 1 টাকা জমি লিজ নিয়ে সেই জমিতে তারা প্রতিষ্ঠান করে এখন বড় কর্পোরেট প্রতিষ্ঠান চালাচ্ছে। এটা আমি অন্যায় বলছি না, কিন্তু যে কমিটমেন্ট ছিল তাদের, যে সেখানে গরিবের চিকিৎসা করার ফ্রি, অন্তত 25% রুগীর চিকিৎসা ফ্রিতে করার কথা। আর প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন যদি হয়, সরকারের কাছ থেকে পরিকাঠামোগত সুবিধা যারা ভোগ করছে, তাদেরও দায়বদ্ধতা হচ্ছে 25% ছাত্রছাত্রীদের ফ্রি এডুকেশনের ব্যবস্থা করা। কোথায় সেটা পালিত হচ্ছে? প্রাইভেট প্রতিষ্ঠান হলে সেখানে তো কোনো কর্মসংস্থানের রিজার্ভেশন নেই, অথচ সরকারের সব সুযোগ সুবিধা তারা গ্রহণ করেছে। তাহলে এদের কর্মসংস্থান কোথায় হবে? স্থায়ী কর্মসংস্থান থাকছে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ব্যাপক বেসরকারিকরণ, তারপরে এই যে বিরাষ্ট্রীয়করণ হলে পড়ে যা হয়, তাতে যারা সমাজের প্রান্তিক মানুষ তারা আরও পিছিয়ে পড়ে, তাদের জন্য এটা হয় না। তাহলে এই যে সুযোগ যা ছিল সেটাও বঞ্চিত হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য ইভেন এখন দাবি, সংসদেও সেই দাবি উঠেছে, আমাদের সময় আমরা তুলেছিলাম, যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, যারা বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান তৈরি হয়েছে সরকারি আনুকূল্যে গ্রহণ করেছে, তাদেরকেও এই অংশের মানুষকে সংরক্ষণ দেওয়ার বিধান রাখতে হবে। ধরুন একজন প্রতিবন্ধী, তারও কী বলে আদারওয়াইজ এবল, তাই তো? তাহলে সেই বিশেষভাবে সক্ষম অংশ, এখন তো প্রতিবন্ধী বলা হয় না, তাদেরকেও তার যোগ্যতা অনুযায়ী একটা সংরক্ষণ ব্যবস্থা দেওয়া। এই সব তো অমান্য করে, কেউ তো কোথাও এটা মানেনি। তাহলে সরকারের সেই ব্যাপারে আইন তৈরি করা, এটা হচ্ছে যুক্তিগ্রাহ্য। এখনো পর্যন্ত সেই আইন হয়নি। তাহলে যেখানে ঢালাও বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, একটা করে সরকারি প্রতিষ্ঠান বেসরকারিদের হাতে চলে যাচ্ছে, সেই এয়ারপোর্ট থেকে শুরু করে, এয়ার সার্ভিস থেকে শুরু করে, রেল সার্ভিস থেকে শুরু করে, ব্যাংক, বিমা, পোস্ট অফিস, সব ঢালাও বেসরকারিকরণ হয়েছে, খনি খাদান সব। তাহলে বেসরকারি হাতে গেলে পরে তাহলে এক্সিস্টিং যে অধিকারগুলো ছিল সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে।
তাই না? তো সেই কারণেই এই যে বৈষম্য বাড়ছে তার বিরুদ্ধেই আমাদের লড়াই। এই কাজ আমরা করে যাচ্ছি, সরকারের কাছে দরবার করা, সমাবেশ করা, মানুষকে নিয়ে রাস্তায় নামা, প্রতিবাদ করা, এসব চলছে। দাবিপত্র পেশ, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের কাছে দরবার, এসবও আমরা করেছি সংগঠিতভাবে। বহু সংগঠন একসঙ্গে মিলে করেছি, সামাজিক সংগঠন, তারপরে এই ধরনের বিভিন্ন গণসংগঠনকে নিয়ে আমরা করেছি। সব চলছে, চলবে। বৈষম্যের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, যে জাতপাতের নাম তুলে তাকে হেনস্থ করা, অনার কিলিংয়ের মতো জায়গা, একটা উচ্চবর্ণের মেয়ের সঙ্গে একটা নিম্নবর্ণের ছেলে তাদের ভালোবাসা করে বিয়ে হয়েছে। এখনও এই সমাজে তথাকথিত সম্মান রক্ষা করার জন্য, সমাজের মানে পরিবারের সম্মান রক্ষার্থে এমনকি ছেলে মেয়েদেরকে খুনও করে দিচ্ছে। এই ঘটনা এইসব জগতে ঘটছে। এগুলো কাম্য? তাহলে সমাজটা যে অর্থে আজকাল শিক্ষা দীক্ষায়, সংস্কৃতি ভাবনায়, সমাজ চেতনায় যে জায়গায় পৌঁছানোর কথা ছিল, আমরা সেই জায়গায় নেই। এই সামগ্রিক বিষয় নেই, এই সামাজিক লড়াই, সেই লড়াইয়ের কাজে যথাসম্ভব সংগঠক হিসেবে আমরা চেষ্টা করছি। সেই চেষ্টা, সেই প্রচেষ্টাই আমরা সবাই মিলে করবো, আশা করি। একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। একটা শেষ প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে যে সিউড়িকে তো এতদিন ধরে আপনি দেখছেন, এতদিন ধরে সিউড়িতে আছেন, সিউড়ির শিক্ষা, সিউড়ির স্বাস্থ্য, সিউড়ির রাস্তাঘাট, কি বলবেন? কথাটা হচ্ছে, উন্নয়ন তো অবশ্যই দ্বিবিধ। আর্থসামাজিক উন্নয়নের মধ্যে আমাদের দৃষ্টিভঙ্গিতে মৌলিক বিষয় হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, খাদ্যের নিরাপত্তা। এগুলো হচ্ছে উন্নয়নের মূল ভিত। এইগুলো নিশ্চিত করতে হবে। এটাকে বলা হয় মানে সমান্তরাল উন্নয়নের দিক। এটা তো ভার্টিক্যাল নয় যে ফিডার হলো, মিনার হলো, বহুতল হলো, বহুতল সুদৃশ্য কোনো পরিকাঠামো হলো, বড় বড় ঝকঝকে ভবন হলো, সাইনবোর্ড হলো, গ্লোসাইন বোর্ড, আজকাল গ্লোসাইন বোর্ড, এইসব দেখে উন্নয়নের কথা আমরা ভাবি, সুপ্রশস্ত রাস্তাঘাট ইত্যাদির কথা ভাবি। এসব কিছু দরকার আছে ঠিকই, কিন্তু আসল উন্নয়নের যেটা ভিত্তি সেটা হচ্ছে মানবিক উন্নয়ন, যেটাকে হিউম্যান ডেভেলপমেন্ট বলা হয়। সেই প্যারামিটারগুলো নেগলেক্টেড। আজকে আমাদের রাজ্যে, আমাদের শুধু জেলা নয়, আমাদের রাজ্যে সারা দেশেই এই যে নয়া শিক্ষানীতির নাম করে শিক্ষাকে ঢালাও বেসরকারিকরণ করা হচ্ছে। আর যে কোনো সরকারি পরিকাঠামো যা ছিল সেগুলোকে মার্জ করে দেওয়ার, অর্থাৎ মিশিয়ে একটা করে দেওয়ার একটা পরিকল্পনা। স্কুলের সংখ্যা কমে যাবে, শিক্ষকের সংখ্যা কমে যাবে, দূর দূরান্তে ছাত্ররা সবাই আর স্কুলে সবাই জায়গায় যেতে পারবে না, বাড়ির কাছে স্কুল থাকলে যে সুবিধা হয়। আমাদের যে 8,723 না কত যেন এই সংখ্যা দেখেছিলাম, রাজ্য সরকার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। তাহলে একটা রাজ্যে যদি 8,723-24টা স্কুল, প্রাথমিক, উচ্চ প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়, এটা বলাই বাহুল্য যে এই স্কুলগুলো কোন জায়গায় অবস্থিত। বেশিরভাগই প্রান্তিক এলাকায়, যেখানে গরিব আদিবাসী বাস করে, তফসিল অংশের মানুষ বাস করে, তারপরে গরিব সংখ্যালঘু মানুষ বাস করে, শ্রমজীবী মানুষ যারা, প্রান্তিক মানুষ যারা বাস করে, সেই প্রান্তিক এলাকায় স্কুলগুলো এসি, সেখানে ছাত্র হচ্ছে না এখন ঠিকই, কারণ পেটের জ্বালায় সব চলে যাচ্ছে, খাটতে চলে যাচ্ছে, স্কুল যেতে আগ্রহ নেই, বরং অন্য কাজে যুক্ত হয়ে পড়ছে। দ্বিতীয়ত শিক্ষক নেই, দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নেই, তাহলে স্কুল ফাঁকা, তাহলে কার কাছে পড়তে যাবে? এসব নানা কারণে এগুলো অচল হয়ে গেছে কিছু কিছু জায়গা। আর সেই সুবাদে যদি বলে গুটিয়ে ফেলো, সেটাকে সমাধান ভাবছেন, সেটা কি কোনো সদর্থক সমাধান?
মানে যেখানে এখনো সার্বজনীন শিক্ষা নিশ্চিত হলো না, শিক্ষার ক্ষেত্রে সাক্ষরতার হার এখনো 70-এর গণ্ডি পেরোয়নি, 70% এখনো পেরোয়নি আমাদের দেশে তো নয়, আমাদের রাজ্যেও নয়, সত্যি পেরোয়নি। তাহলে এখনো 30-35% মানুষ হচ্ছে নিরক্ষর, স্কুলের গণ্ডির বাইরে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে আরও নিরক্ষরতার প্রসার ঘটানোর ব্যবস্থা হচ্ছে নাকি? তাহলে শিক্ষা যদি সমাজে শিক্ষাই যদি মানে নির্মূল হয়ে যায়, তাহলে উন্নয়নের মূল ভিত্তিটাই চলে গেল। তাহলে আর থাকেটা কি? আর এই যে প্রান্তিক গরিব মানুষ, শ্রমজীবী মানুষই বঞ্চিত হবে, তাহলে এটা একটা চরম অন্যায়। আমি ওই রাস্তাঘাটটা খারাপ আছে, খানাখন্দ আছে, পিচ হয়নি, বা কোথাও ব্রিজটা ভেঙেছে, তার থেকেও বড় কথা হচ্ছে আমার কাছে যন্ত্রণার কারণ ওটা ভার্টিক্যাল, ওটা হয়ে যাবে, ইট কাঠ পাথরের কাজ কোনোদিন না কোনোদিন হবে। কিন্তু এই মানব উন্নয়নের যে পরিকাঠামো করে তোলার যে কাজ, যেটা মূল ভিত্তি আমাদের সমাজ উন্নয়নের ক্ষেত্রে, সেটাকেই যদি খতম করে দেওয়া যায়, খতম হয়ে যায়, তাহলে কি উন্নয়ন হবে দেশের? আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। ঠিক একইভাবে স্বাস্থ্যক্ষেত্রেও তাই। স্বাস্থ্য পরিকাঠামোগুলো শুধু ওই কাঠামো পড়ে আছে, অন্তঃসার শূন্য হয়ে গেছে, ডাক্তার যা দরকার নেই, যা নার্স বা প্যারামেডিক্যাল অন্যান্য স্টাফ যা দরকার নেই, বেশিরভাগই বেসরকারি সব স্টাফদের দিয়ে কাজ চালানো, সে গেট কিপার থেকে শুরু করে কী বলে সিকিউরিটি স্টাফ থেকে শুরু করে একেবারে অ্যাটেন্ডেন্ট পর্যন্ত, হ্যাঁ, জিডিএ স্টাফ পর্যন্ত সব হচ্ছে বেসরকারি হয়ে যাচ্ছে। তাদের কোনো দায়বদ্ধতা নেই, কম পয়সায় বেশি কাজ করানোর ব্যাপার। হাসপাতালগুলো এখন বিভীষিকার জায়গায় তৈরি হয়ে গেছে। আর যে সার্ভিসটা সুপার স্পেশালিটি নয়, সুপার স্পেশালিটি মানে হচ্ছে সে বড় বড় ব্যাপার, ব্রেন, হার্ট, কিডনি, লাং, এগুলোর কথা জেলাতে বসে ভাবি না আমরা। কিন্তু সামান্য একটা হার্নিয়া অপারেশন, একটা গল ব্লাডারের অপারেশন হবে না, তার জন্য কাউকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করতে হবে, যেতে হবে। আর একান্ত না পারলে এখানে সব দোকান খুলে বসে আছে প্রাইভেট নার্সিংহোমগুলো, সেখানে হবে। এই যে অবস্থার বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে, এই ভয়ঙ্কর জায়গায় আছি আমরা। তাহলে এইগুলো হচ্ছে বেসিক উন্নয়নের পর্যায়ে, সেগুলো রাষ্ট্র সরকার পোষিত প্রতিষ্ঠান, এটা দায়বদ্ধতা, সেগুলো আস্তে আস্তে অচল হয়ে যাচ্ছে, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা হচ্ছে। অর্থাৎ মানুষ যাতে বাধ্য হয়ে, যারা পড়াশোনা করতে চায়, যারা বেসরকারি ওই আজকাল ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সব গাঁয়ে গঞ্জে তথাকথিত সব স্কুল গড়ে উঠছে, বেসরকারি স্কুল, সেখানে যাবে বাধ্য হয়ে, যারা একটু লেখাপড়া শিখতে চায়। আর স্বাস্থ্য পেতে গেলে কিনতে হবে তেলো করি মাক্কো তেল। তাহলে এই যে বেসিক ডিপার্চার হয়ে গেছে, এই বিচ্যুতি, এইটা হলো গরিত আমরা। এবং এই উন্নয়নকে ফাঁকি দিয়ে আমি যতই নীল সবুজ রং করি না কেন, নীল সাদা রং করি না কেন, পরিকাঠামো করি না কেন, সাইন বোর্ড লাগাই না কেন, সেটা না। সিউড়ি হাসপাতালে আমি সুপার স্পেশালিটি র্যাঙ্ক দিতে পারি, সুপার স্পেশালিটির সাইনবোর্ড লাগিয়ে দিলেই সুপার স্পেশালিটি হয় না। কোনো সুপার স্পেশালিটি ট্রিটমেন্ট এখানে হয়, হার্টের চিকিৎসা, কিডনির চিকিৎসা, লাঙের চিকিৎসা, বা একটা মানে যেগুলো সুপার স্পেশালাইজ সাবজেক্ট আছে তার কোনো অপারেশন এখানে হয়, বা তার ট্রিটমেন্ট ফেসিলিটি এখানে আছে, প্রাথমিক পরামর্শ নেওয়ার, কার্ডিওলজি, হিমাটোলজি, তারপরে নেফ্রোলজি, নিউরোলজি আছে, এগুলো সুপার স্পেশালিটি, এগুলো এখানে থাকবে। এটা এখনই এগুলোকে আমি মনে করছি না যে এগুলো কী বলে অতিরিক্ত কিছু, তা নয়, থাকা উচিত, জেলা হাসপাতাল পর্যন্ত তা বিস্তৃত হওয়া উচিত, কিন্তু তা এখনও দূরস্থ। তাহলে শুধু নামটা দিলাম সুপার স্পেশালিটি, সেটাতে গাল ভরে যেতে পারে, কারো মন ভরে যেতে পারে, তা দিয়ে আসলে মানুষের কিছু হচ্ছে না, প্রতারিত হচ্ছে আর কি, এটা প্রতারণামূলক।
তাহলে উন্নয়নটা হচ্ছে প্রতারণামূলক, ফাঁকি, অন্তঃশাসন। সেই জন্য সন্তুষ্ট হওয়ার কিছু নেই। অন্যদের ক্ষোভের সঙ্গে আমি সমানভাবেই যে ক্ষুব্ধ, সে রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসার পরিকাঠামোতে পরিষেবা থেকে শুরু করে সর্বত্র মানুষের প্রতিদিনের যে অভিজ্ঞতা, এমনকি পৌর পরিষেবা নিয়েও যা মানুষের বেদনা, সে পানীয় জল সরবরাহ থেকে শুরু করে জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে তার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু পরিষেবাই নামমাত্র, সেগুলো হচ্ছে নমিনাল হয়ে গেছে। এইসব আছে, এগুলো সবটাই কোনোটা বিচ্ছিন্ন ব্যাপার নয়, একটার সঙ্গে আর একটা যুক্ত। তাও আমরা আশা রাখবো, কারণ আশায় তো চাষা বাঁচে। সেজন্য একেবারে লাস্টে আমি স্যারকে অনুরোধ করব, আমাদের যে মানুষগুলো আমাদেরকে এতক্ষণ ধরে শুনছেন তাদের জন্য যদি কিছু বার্তা দেন। অবশ্যই বার্তা হচ্ছে একটাই, যে সামাজিক চেতনা আমি নিজে মনে করি যাতে আমি সমৃদ্ধ। প্রত্যেক মানুষের ব্যক্তিগতভাবে সেই মানবিক চেতনা জাগুক, যুক্তিবাদ, বিজ্ঞান মনস্কতা অনুশীলন বাড়ুক। বিজ্ঞান মনস্কতা আর যুক্তিবাদ ছাড়া আজকের দিনে সমাজের কোনো ক্ষেত্রেই কোনো ঘটনার যথাযথ মূল্যায়ন করা সম্ভব না। পরিবার থেকে শুরু করে বৃহত্তর পরিবার, সমাজ ক্ষেত্র, দেশ ইত্যাদি সর্বত্র। তাহলে সেই সদর্থক সমাজ ভাবনা জেগে ওঠা, আমাদের সহিষ্ণুতা বাড়াতে হবে। বহুত্ববাদী আমরা সমাজে বাস করি, এই বহুত্ববাদী ব্যবস্থাকে মজবুত করতে হবে, তা কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়। হাজার বছরের আমাদের বিবিধের মধ্যে ঐক্যের যে ভাবনা আছে, সেটা আমাদের অনন্য, সারা দুনিয়াতেই হয়তো অনন্য। এটা সম্পদ, এই সম্পদ যেন আপদে পরিণত না হয়, এই হচ্ছে আমার বার্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখার জন্য সবাই সচেতন প্রয়াস করবেন, এই আমি মানুষের কাছে বিনম্রভাবে সে কথা আবেদন রাখছি। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। আর এইভাবে আমরা মানবতা, চেতনা, যুক্তিবাদ, বিজ্ঞান মনস্কতা এবং সবথেকে বড় ব্যাপার আমাদেরকে সহিষ্ণুতা পাঠ শিখতে হবে। এই পাঠ শিখবো, এই পাঠ নিয়েই জীবন যাপন করব, সেই আশাতেই আমরা আছি। আপনারাও থাকুন আমাদের সঙ্গে জুড়ে জুড়ে, কারণ গীতাঞ্জলি রেডিও আপনাদের সঙ্গে জুড়ে জুড়ে থাকে। আপনারা এতক্ষণ শুনছিলেন 90.4 গীতাঞ্জলি রেডিওতে আড্ডা। আমার সঙ্গে ছিলেন ডক্টর রামচন্দ্র ডোম মহাশয় এবং আমি ছিলাম আপনাদের সঙ্গে শাগুফতা। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সকলকে। নমস্কার। নমস্কার আপনাদেরও ধন্যবাদ। ভালো থাকবেন।